যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের আসনটি আলোকিত করবেন কালো মানিক আব্দুল করিম। গায়ের রংটা একটু কালো বলে অনেকে মাঝে মাঝে এই নামে ডেকে থাকেন। বর্তমানে বয়স 29-এর মতো হবে। ছোটবেলা থেকেই সে গ্রাম্য প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক দুরন্ত বালক। গাছে চড়ে বেড়াতে ভালোবাসেন। আব্দুল করিমের 7 ভাই আর 1 বোন। বোনকে সে খুবই ভালোবাসে, এমনকি মায়ের চেয়েও বেশি। বন্ধুদের কাছে পেলে নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। খুব সহজে অপরিচিত মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলতে পারেন। আর যদি কাউকে তার কাছে ভালো লাগে তাহলে সে তার জন্য যে কোনো কিছুই করতে রাজি। একবার এক অসহায় মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই মানুষটির জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছে কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। এবার তিনি কেন আসলেন সেটা আমি প্রথমেই জানতে চাই। আপনি একটু বলবেন যে আপনি এরকম একটা অনুষ্ঠানে আপনি কেন আসলেন? আমি আসলাম, আমার আসার কারণ হইলো আমি জীবনে যা অপরাধ করছি, ভুল করছি, মানে আমার মতো যেন কেউ না করে, সবাই আমার কথাটা শুই না যেন সচেতন হয়। জি, চলাফেরার দিক দিয়া সব দিক দিয়া তারা যেন সচেতন হয়। আপনি যখন ভুলগুলো করতেন বা অপরাধগুলো যখন আপনি করতেন তখন আপনার ভিতরে এই অনুভূতিটা কাজ করতো না? জি না, তখন করতো না, এখন করে। এখন আমি প্রতি মুহূর্তে মানে এগুলা শাস্তি পাইতেছি প্রতি মুহূর্তে। প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা আমাদের থিম মিউজিকে বারবার এই কথাটি বলে থাকি যে মানুষ যখন ভুল করে কিংবা অপরাধ করে তখন তার বিবেকটি ঘুমন্ত থাকে কিংবা আধো ঘুমন্ত থাকে, জাগে কিন্তু জাগে না। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিবেক যখন জেগে যায় তখন আর কোনো উপায় থাকে না, কারণ বিবেকের শাস্তি ভয়াবহ শাস্তি। আমরা যেতে চাই করিম আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোর কাছে, এবং পুরো অনুষ্ঠানের স্বার্থে আপনাকে প্রথমে একটু ধারণা দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কি ভুল বা কি অপরাধ আপনি করেছেন, সেটার পেছনে কারণ কি, এবং সেই ভুল বা অপরাধের পরিণতি কি। আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলা থেকেই শুরু। তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান যে আপনার ভুলের ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে মানে আমার কিছু মনে আছে, তার আগে আর কিছু মনে নেই। আচ্ছা, আমি একদিন স্কুলে যাইনি, তো স্কুলে না যাওয়ার কারণে আমার বাবা, সে মানে অনেক জিদি মানুষ ছিল, তো সে গ্রামে মনে করেন 18টা বাড়ি দৌড়াইয়া তারপর সে আমার মারছে। সে আমার যখন মারছে তখন থেকে মানে আমি আরো কঠোর হয়ে গেলাম যে আমি আর কোনোদিন স্কুলে যাবো না। সে আমার কেন মারলো? জিদটা কাজ করা শুরু করলো। হ্যাঁ, জিদ কাজ করা শুরু করলো যে আমি আর কোনোদিনও স্কুলে যাব না। তখন আমি বাড়ি থেকে জিদ করে মানে রাগ করে চলে গেলাম। যাই আমি গ্রামে আম গাছে আমি 1 মাস 2 দিন কাটাইছি। আম গাছের উপরে 1 মাস 2 দিন? জি। কিভাবে? শুধু আমি রাত্রের টাইমটা মানে যখন রাত্র হইতো তখন আমি ওই গাছের ভিতরে এক ঠেলার ভিতরে শুয়ে থাকতাম, আর এক ঠেলা পাও দেখা চাই ধরে রাখতাম, মানে আমি যেন না পইরা যাই ওই জায়গার থেকে। ওকে, এটা আমি 1 মাস 2 দিন ওই জায়গায় আমি বসবাস করার পরে তখন মানে আমার ফ্যামিলির সবাই জানতো যে আমি হারাই গেছি। তখন আমার বাবা গ্রামে মানে মাইক দিয়ে আসে আমার বিচাইছে।
1 মাস 2 দিন যদি আপনি আম গাছের উপরে থাকেন, লোকজন তো টের পেয়ে যাওয়ার কথা। না না না, ওইটা হইলো আমাদের বাড়ির পাশে একটা পুষ্করণী আছে, কিন্তু ওই জায়গাটার ভিতরে সহজে মানুষ একটা চলাফেরা করে না। আপনি খাওয়া দাওয়া করতেন কিভাবে? আমি খাওয়া দাওয়া করতাম, শুধু আমার মা জানতো যে আমি গ্রামে আছি, কিন্তু বাবা যে এত কিছু করতেছে এটাও মা কিন্তু বাবার বলতো না। মানে মা আপনাকে এক ধরনের সাপোর্ট করতো? হ্যাঁ, মা আমার সাপোর্ট করতো। মা ওই থালাপাটি দুই বেড়াইতো, কিন্তু আমার জন্য খাওয়ার নিয়ে আসতো। মা জানতো আপনি কাছে আছেন? হ্যাঁ, মা জানে আমি ওই জায়গায় আছি। মা জানতো আপনার ওখানে আছেন আপনি, তো মা বলতো না যে তুই এর উপর থাকলে ওখান থেকে পড়ে গিয়ে যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ, মা তো বলতো, কিন্তু আমার তো সাহস আছে। মা যখন বলতো তুই তো পড়ে যাবি গা, তুই রাত্রেবেলা ঘুমাইলে মানুষ তোর ধাক্কা ফালাই দিব, তখন আমার কাছে তো ভয় লাগতো না। প্রায় সময় আমি আমাদের তেঁতুই গাছ আছে, তেঁতুই গাছের ওইটা গাছের ভিতরে শুয়ে তেঁতুল গাছের উপরে উঠে আপনি শুয়ে থাকতাম। শুয়ে থাকতেন? জি। ওকে, আপনার মানে ভূতের ভয় ডর কোনো? না 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 না, এই ধরনের কোনো ভয় বাট্টা নেই। আচ্ছা, তো আমি 1 মাস 2 দিন পরে যখন বাড়ির থেকে মানে একেবারে চলে আসি, ওই দিন আমার আম্মাও জানতো না। তো আমার পকেটে মাত্র 80 টাকা ছিল, মানে এই টাকাটাও আমি যে কোনো ভাবে মানে জোগাড় করছি ভাই বন্ধুর থেকেই। পরে 80 টাকা নিয়ে আমি লঞ্চে চলে পড়ছি ঢাকা। ওকে প্রিয় শ্রোতা, আমরা সময়ের পরিপ্রেক্ষিতে একটা SMS পোলের মুখোমুখি হচ্ছি। ক্লাস 4-এ পড়া একজন গ্রামের দুরন্ত বালক যে কতটা ক্রেজি আপনারা বুঝতে পারছেন। বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু যাচাই করে দেখতে চাই যে আপনারা ও যে শৈশবের কথাটা বললো যে 1 মাস 2 দিন বাবার সাথে রাগ করে ও আম গাছের উপরে শুয়েছিল, ঘুমিয়েছিল, মা জানতো এবং মা কিছুটা প্রত্যক্ষ বলি বা পরোক্ষ বলে একটা সাপোর্টই করতো, আম গাছের নিচে গিয়ে খাবার দিয়ে আসতো। এই যে ঘটনাগুলো, এই ঘটনাটিকে আপনার কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা সত্য এবং সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনি যেটা করবেন, SMS পোলে অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে আপনি লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠাতে হবে, একটু পরে আমরা জানিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপরে আমি ঢাকায় চলে আসলাম। তো ঢাকায় আসার পরে আমি কোথায় যাব আমি তো কিছু চিনি না। তখন সদরঘাট নাইমার পরে কেরানীগঞ্জ গেছি। আচ্ছা, তো কেরানীগঞ্জ যাওয়ার পরে ওই জায়গায় একটা জায়গা আছে, নাম হলো গোলাম বাজার। তো গোলাম বাজার যখনই গেলাম তখন ওই জায়গায় হলো মানে পুরো সন্ত্রাসের মানে একটা মেইন জায়গা আর কি। আচ্ছা, তো যাওয়ার পরেই দেখতাছি এক সন্ত্রাসী মানে মানুষের মাথা হাতে নিয়ে আইতাছে, শুধু মাথাটা, আর কিছু নাই। কোথায় এটা ছিল? কদমতলী স্ট্যান্ড থেকে মানে একটু আগে বাড়লেই ওই জায়গাটা গোলাম বাজার। আপনি তখন ক্লাস 4-এ পড়েন? জি, তখন তো আমি ঢাকায় চলে আসছি। তো দেখলাম যে একটা মানুষের মাথা নিয়ে আসতেছে। তো এই মুহূর্তে যত মানুষ আছে, যত যা কিছু যত দোকানপাট আছে সব অলরেডি বন্ধ করে ফেলাইতেছে। ওরে দেখে? হ্যাঁ, ওরে দেখে মানে ও কল্লা নিয়ে ডাইরেক্ট হাইটে আইতেছে, রক্ত বল জ্বলতেছে। ও হো, কিন্তু কত সালে এটা? এটা আপনার হলো 1999 তে হবে। 99 সালের দিকে? হ্যাঁ, 99 তে হবে। তো আমি ওই অবস্থা, আমি ওটা দেখে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। না, আমার কোনো হুশ জ্ঞান নাই, আমি ওই জায়গায় পড়ে গেছি গা। আমার হয়তো আধা ঘন্টা পরে হুশ জ্ঞান আইছে। তখন আমার মানুষ ধরাধরি করে মানে নিয়ে এক জায়গায় বসাইলো। তখন ওই লোক মানে কল্লাটা ফালায় রাইখা সে আমার সামনে এসে বলতেছে তোমার কি হইছে? তাই আমি বললাম না আমার কিছু হয় না। আপনি কে? আমার নাম ফারুক। সে এক নামে পরিচিত, তার নাম ছোট ফারুক। সে মানে একজন সন্ত্রাস, ওই জায়গার মানে বহুত সন্ত্রাস আছে, তাদের ভিতরে সেও একজন। তো তখন আমি মানে খুবই ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে সে আমার কি করলো, সে আমার আবার মানে তার কাছ থেকে কিছু টাকা দিল। দেওয়ার পরে সে আমার সদরঘাটে এসে আবার লঞ্চে উঠাই দিল যে তুমি বাড়ি চলে যাবে, তুমি ঢাকা শহরে থাকবা না। তখন সে আমার লঞ্চ উঠাই দিল, কিন্তু আমি তো বাড়িতে যাব না। তো আমি কি করলাম, সে আমার যখন লঞ্চ উঠাই দিয়েছে তখন আমি ফতুল্লা লঞ্চ ঘাটে আবার নাইমা গেছি লঞ্চ থেকে। তখন নাইমা আমি কোথায় যাব আবার সেই কেরানীগঞ্জ। মানে ওই জায়গার থেকে রিপ্লাই আমি মানুষের জিগাইতে আমি তো চিনি না, কিছু কিন্তু চিনি না। তো কেরানীগঞ্জ আসলাম, তখন আর আমি ফারুকের সামনে পড়ি না। তখন আমি এক হোটেলে কাজ নিতেছি। তো হোটেলে কাজ নিতেছি তখন মানে আমারে শুধু 3 টাইম খাওয়াইব, কোনো বেতন নাই। যদি তাদের একটা গ্লাস ভাঙা যায় তাতে আমার জরিমানা দিতে হবে। কাজটা কি ছিল? কাজটা ছিল আমি প্লেট গ্লাস এগুলো ধুইতাম, পরিষ্কার করতাম। আচ্ছা। তো প্রায় 1 বছরের মতন আমি এই কাজ করলাম, আমার কোনো বেতন নাই। কিন্তু আমি যে ঢাকায় আসছি 1 বছর আছি, আমার বাবা মা কেউ কিন্তু আমার বিচার পাইতেছে না, কেউ জানেও না আমি কই আছি। তো এইভাবে আমি ওই জায়গায় চাকরি করতে 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 কিছু লোকের সাথে আমার পরিচিত হয়। তো ওরা প্রায় সময় আসতো, যখন ওরা খাইতে বইতো তখন ওরা আমারে মানে 20 টাকা 10 টাকা এরকম করে দিত। মানে বেশি অঙ্কের একটা টাকা দিত, মানে গ্লাস ধুয়ে দিছি ও আমার 20 টাকা দিছে। তো আমি কি ব্যাপার, এলো আমার 20 টাকা দিল, আমি গ্লাস দিয়ে দিলাম, তাহলে আসলে কোনো মোটা অঙ্কের টাকা কামাই। প্রায় সময় দিত। তো এক পর্যায়ে তার সাথে আমার ভালো ঘনিষ্ঠতা হয়। তো আরো 1 বছর চাকরি করি আমি। তো ভালো ঘনিষ্ঠতা হওয়ার পরে সে একদিন আমি জানতে পারলাম যে সে মেডিসিনের মানে সে একজন ভালো একজন জ্ঞান, মানে মেডিসিন দিয়া সে মানুষ দিয়ে কাজ করে। মেডিসিন দিয়ে মানুষ দিয়ে কাজ করে? ব্যাপারটা আসলে ক্লিয়ার না, কিসের মেডিসিন দিয়ে কি দিয়ে কিভাবে কাজ করে? ব্যাপারটা হলো যে এটা একটা মেডিসিন, মানুষটা খাওয়ানোর পরে মানুষ অজ্ঞান হয়ে যায় অতি সহজে। আচ্ছা। তো অজ্ঞান হয়ে গেলে পরে ওর কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণগণ সব সিনাই নিয়ে যাওয়া হয়। ওকে। মানে এই কাজটাও করাইতো, ওর কিছু লোকজনও ছিল।
তার সাথে ভালো একটা রিলেশন, ভালো একটা ঘনিষ্ঠ। তখন সে আমার বললো, ঠিক আছে যে তুই হোটেলে চাকরি করস, কয় টাকা পাস? আমি 2 বছর চাকরি করতেছি, আমি কোনো টাকাই পাই না। ওকে, তাহলে ও আমারে বললো, ঠিক আছে তাহলে তোর আর এই কাজ করতে হইব না, তুই আমার সাথে চল, তোর আমি ভালো কাজ দিব। তখন তার সাথে আসলাম। তো সে আমার কি করলো, প্রথমে একটা রিক্সা নিয়ে দিল চালানোর জন্য। তো আমি চালাইবার যাই, আমি প্রথমে মানে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছি। অ্যাক্সিডেন্ট বলতে মানে ওটা একদম ভাঙ্গা চুরা গেছে। পরে ওরা ঠিক করছে, মানে ওরা আমার এটা চালানো শিখাইতেছে। তো যাই হোক, চালানো শিখলাম, রিক্সা চালাইতেছি। তখন ব্রিজ মিরিজ মানে কিচ্ছু হয় নাই। কেরানীগঞ্জ থেকে আমরা নৌকা পার হয়ে আসতাম। ওকে, নৌকা পার হয়ে এপারে আসতাম। তখন ওরা আমারে সাথে সাথে রাখতো। তো ওরা কাজে যাইতো। জীবনের প্রথম দিনে মানে আমার নিয়ে গেছে ওরা খিলগাঁও। তো খিলগাঁও যখন রেলগেট যখন আমার নিয়ে গেছে, তখন ওরা এক হোটেলের ভিতরে যায়, সবাই খাইবার বইছে। ভালো আন্টারেস্টিং খাওয়াইলো, 10-12 জন মানুষ। আচ্ছা, যে ছেলেটা আপনাকে নিয়ে গেল, ওই ছেলেটার নামটা কি ছিল? ছেলেটার নাম ছিল হারুন। তো সে আমারে খাওয়ায় দাওয়ায়া, তো বাইর হয়েছি আমরা। বাইরে দিয়ে 2টা চা আলা, 2 পাশে বসা, ওদের কাছে ট্যাবলেট দেওয়া হইলো। মানে রিক্সাওয়ালারা রাস্তায় দাঁড়ায় চা খায় না, আর রিক্সাওয়ালারে চাটা খাওয়াইবে। তো রিক্সাওয়ালারে খাওয়ানো, মানে খাওয়ানোর পরে ওই 10-15 মিনিট পরে রিক্সাওয়ালা মানে অজ্ঞান হয়ে যাবো। ওকে, তো এটা তো আর আমি তখন মানে জানিও না, বুঝিও না, আমি কোনোটাই জানি না। আচ্ছা, তখন ওরা এক রিক্সা ড্রাইভারে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে আমার বলতেছে ওই গাড়িটা ভাড়া করো। আমি কই যাবো আন্দাজ, আমি তো চিনি না। তোমার চিনতে হবে না, তোমার কিছু ভাড়া করো, তুমি সামনে যাও। তো আমি রিক্সাটা ভাড়া করলাম, ভাই একটু সামনে যাবো। আচ্ছা ঠিক আছে, উঠে। তো উঠলাম, কিছুক্ষণ সামনে গেছি, মানে ওই বেটার তো মাথা ঘুরাইতেছে। ওই লোক আমার কাছে, ভাই আপনি নাইমা যান, ভাই আমার মাথা ঘুরাইতেছে, আমি ভাই যাইতে পারুম না। তখন আমি কি করলাম, ওরে 10 টাকা দিয়ে আমি নাইমা গেলাম। কিন্তু ওরা কিন্তু আমার পিছনে আর এক রিক্সা যাইতেছে। ওরা ওই রিক্সা আবার ভাড়া করছে, মানে রিক্সাওয়ালা তো যাইবো না। পরে ওরা 2 জনে মিলা ধরছে, ভাই কি হয়েছে, যে ভাই আমার মাথা ঘুরানি দিছে, আমি তো পুরো যেতেছি, কেমন জানি লাগতেছে। তো কি সমস্যা, যে ভাই আমি একটু চা খাইছিলাম, চার ভিতরে জানি আমার কি খাওয়াইছে। ওকে, তো তখন রিক্সাওয়ালারা ধরে এক জায়গায় নিয়ে বসাইলো, যে ভাই আপনি এই জায়গায় বহেন, আপনার মাথা পানি দিতেছি। 2-3 জনে মিললা। ওদিক দা বেড়া কিন্তু বেহোশ হয়ে যাইতেছে গা, মানে উস জ্ঞান নাই। তখন কি করলো, ওই হারুন আমারে বলতেছে যে গাড়িটা টান দাও। আমি বললাম গাড়িটা টান দিম মানে কই টান দিম? কয় তুমি চালাইয়া খিলগাঁও রেলগেট যাও। আচ্ছা ঠিক আছে। পরে আমি রিক্সাটা চালাই আইলাম, খিলগাঁও রেলগেট আইলাম। পরে ওরা সবাই আইলো, ওই লোকের ওই জায়গা ফালাই রেখা চলে আইছে। তো এই জীবনের প্রথম এটাই কাজ। তখন আপনি বুঝতে পারলেন যে কাজটা আসলে হ্যাঁ, কি এবং তখনই- কিভাবে হয়। হ্যাঁ। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন যে ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ড সহ ভুলের ভেতরে আমরা ঢুকে গিয়েছি, অপরাধের ভেতরে আমরা ঢুকে গিয়েছি। ওর যে শৈশবটা আমরা আবিষ্কার করলাম, সেই শৈশব এমন একটা শৈশব ছিল যে যৌথ পরিবার, সেখানে নিতান্তই অভাব ছিল, এবং একই সাথে ওর বাবা যে শাসনটা করতো, সেই শাসনটা ওর পক্ষে পছন্দ হতো না, এবং বাই বর্ন ওর মধ্যে কিছু জিদ্দি ভাব ছিল। সেই জিদ্দি ভাবটা ওকে শহরমুখী করেছে, এবং শহরে আসার পরে এই ধরনের ছেলেরা যে পরিবেশে বড় হয়, সে পরিবেশে সে পেয়েছে, এবং যে পরিবেশ থেকে গ্যাংস্টাররা তাদেরকে পিক করে, সেই পরিবেশ থেকে সে পিক হয়েছে। পিক হওয়ার পরে তাকে দিয়ে যে কাজটা করানো যায়, সে কাজটাই তারা করাচ্ছে। কিন্তু কাজের শুরু মাত্র। এই কাজটা কোথায় গিয়ে থেমেছে এবং কি পরিমাণে কত ব্যাপ্তি নিয়ে হয়েছে, সেটা ইভেন্ট ইউ কান্ট ইমাজিন। আমরা সবসময় এই কথাটাই বলি, আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা তার কাছে যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। SMS পোল নিয়ে কাজ করেছে RJ সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। Yes, 76%. No, 20%. No comments, 4%. SMS পোলের রেজাল্ট হচ্ছে 76% ইয়েস, 20% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও। নিয়ে আইলাম। ওই রাত্রে আমি ওরে বললাম, হারুন ভাই এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারুম না। তখন আমার নিয়ে আসলো ঢাকা নবাবপুরে, ওই জায়গায় আবাসিক হোটেল আছে। তো আবাসিক হোটেলে সে মানে তার একটা রুম এক্সট্রা ভাবে কিনা থাকতো। আচ্ছা, যে কোনো মুহূর্তে তার রুমে এসে ঢুকতে পারে। মাসের পর মাস সে অ্যাডভান্স দিয়ে রাখতো। ওকে, তো যার কারণে সে যদি কোনো লোকজন নিয়েও আসতো, তাও কিছু বলতো না। ওকে, তো ওর রুমের ভিতরে সবকিছু চলতো, মদ খাওয়া, তারপরে মনে করেন বাজে নেশা যত ধরনের আছে। তখন আমি যখন রুমে আমার নিয়ে আসলো, তখন আমি দেখতেছি 2টা মেয়ে আসলো। এরা খাওয়া দাওয়ার পরে এই জায়গায় ফুর্তিও করলো। তো তখন আমি মানে আমার দেওয়া করাইছে, আমিও করছি, ঠিক আছে। তখন আমি আসলে বুঝতাম না, মানে এটাই জীবনের প্রথম। ক্লাস 4 এ পড়েন তখন আপনি, জি, 9 থেকে 10 বছর বয়স আপনার। তো আমি রাত্রে ওই জায়গায় ঘুমায় এলাম। সকালবেলা আমি জানতে পারলাম যে ওরা ওই রাত্রে 10টা রিক্সা মানে ওরা চুরি করছে। এইভাবে? হ্যাঁ, এইভাবে। তখন আমি ওকে কইলাম যে দেখ, আমি এই কাজের ভিত্তিতে আমি জড়িত হইতে পারবো না। যদি মনে করো ধরা খায়া জায়গা, তো পুলিশে ঠিকই ডান্ডার বাড়ি দিব, এটা তো আর মাফ করবো না। তখন অগর লগে মানে আমার একটা বিরোধী হয়ে গেল, আমি ওগর ধরতে সইরাই গেছি গা। মানে ওরা আমার সুস্থ থাকতেই দেয় না, ওরা মানুষ দায়ী করে। তারপরে ওরা আমার কি করছে, নগদে পুলিশ ধর আমার ধরাই দিল।
তো পরে ওরা আমার ধরাই দিল, পুলিশ আমার থানায় নিয়ে লকআপের ভিতরেই রাখছে। 2 ঘন্টা পরে আবার ওরা আমার সারাই লিয়ে গেছে। তো সারাই এনে আমার কইতাছে, দেখ যে তোর তো পুলিশ ধরে লিয়েছিল, আমরা সারাই আনলাম, আমাকে টাকা দিয়া। আমি তুই কি করবি, আমাকে আমি তো করতেই হবে। যাক, মানে এদের সাথে কাজে লিপ্ত হয়ে গেলাম গা, মানে এগুলোর সাথেই থাকতে হবে, নাহলে আবার এরা আমার পুলিশ দা ধরাই দিব। কিন্তু ওর একজন বস আছে, নাম হলো জাফর, সে আমারে নিয়ে গেছে। হারুন? জি, হারুন আমারে নিয়ে গেছে। তো জাফরের কাছে আমি যখন গেলাম, তখন জাফরে বললো যে ও আজকের থেকে আমার লগে থাকবো, আমার লগে খাইবো, আমার লগে কাজ করবো। তো জাফর ভাই বললো ঠিক আছে, তাহলে ওরে কিছু টাকা দাও। তো আমার 2000 টাকা দিল নগদ। তো দেওয়ার পরে এখন আমি তাদের সাথে এই কাজে লিপ্ত হইলাম। আচ্ছা, আমি একটু জানতে চাই যে জাফর কি কাজ করতো, সে কোথায় বাসা ছিল? সে মানে ছিল কি, আপনার এই যে যত চুরি ডাকাতি যা কিছু করতো সবকিছু নিয়ে এর কাছে জমা দিত। আচ্ছা, মানে এই ছিল এটার মেইন। আচ্ছা, আপনার এই যে ট্যাবলেট যেটা মানে নেশা, সবকিছুই নিয়ে এর কাছে জমা দেওয়া হইতো। হেই মানুষরে দিত, মানে হেই হারুন রে দিত, আর হারুন এটা দিয়া তার একটা দল ফল বানায়া 10-12 জন মানুষ নিয়ে এটা নিয়ে কাজ করতো। টাকা পয়সা মানে গাড়ি ঘোড়া যাই কিছু আপনি আনবেন, আইনা সব এর কাছে জমা দিতে হবে। তো পরে আমি হারুনের সাথে 3 মাস ছিলাম। তো 3 মাস থাকার পরে আমি ওদের সাথে মানে আমার কিছু টাকা পয়সা নিয়ে ওদের সাথে দ্বন্দ্ব হয়েছে। তো দ্বন্দ্ব হওয়ার পরে আমি হারুনরে বললাম, দেখ আমি যদি কোনোদিন খারাপ কাজ করি তাহলে আমারটা আমি নিজেই করুম, আমি তোর লগে করুম না। একজন কিশোর অপরাধীকে আজকে আমরা এখানে পেয়েছি। সে এখন কিশোর নয়, 28-29 বছর বয়স, কিন্তু তার 10 থেকে 12 বছরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। হারুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিছু জানতেন, যে ও কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছিল, কেন এসেছিল? হারুন একটা ভালো ফ্যামিলির ছেলেই, কিন্তু ও খারাপ কাজে যে কেন জড়িত হয়েছে এটা আমি জানতাম না। এটা আমি এখনো জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে ওর মেয়ের নেশাটা বেশি থাকে। মেয়েলি নেশাটা বেশি, মেয়েলি বিষয়টা মানে ওর খুবই খুবই প্রচন্ড বেশি। ওই পর্যন্ত কম হইলো 8টা বিয়ে করছে। এখন পর্যন্ত 8টা বিয়ে করেছে। জি, মানে কোন মেয়ের সাথে সে 3 মাস, কোন মেয়ের সাথে 6 মাস, কারোর সাথে 1 বছর। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে এবং আজকের এই দুর্ধর্ষ ঘটনাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আমরা আপনি যেটা করলেন যে আপনি ওনার সাথে একটা বিবাদে চলে গেলেন, বিবাদটা আসলে কি নিয়ে শুরু হয়েছিল? বিবাদটা আসলে হয়েছে যে আমি ওদের সাথে যখন কাজ করতাম, ওরা টাকা আমারে দিত না। টাকা দিত মানে আমার খরচ যতটুকু চলার জন্য। তো ওরা আমারে একটা কথাই বলতো যে তুমি মদ খাবা, টাকা আছে, তুমি মেয়েলি বিষয় নিয়ে ই করবা, আমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ডাইরেক্ট তোমার কাজে লাগবে টাকা, ওই টাকা আমার কাছে নেই। তুমি যদি মেয়ে নিয়ে ভর্তি করতে চাও তাহলে আমার কাছে টাকা আছে, ঠিক আছে। তো আমি এক পর্যায়ে ওদের সাথে ভাগ হয়ে গেলাম গা। তো ভাগ হয়ে যাওয়ার পরে আমি 10 দিন ঘোরাঘুরির পরে তখন আমার সাথে কিছু ভ্যান গাড়ির ড্রাইভার গো মানে একটা পরিচয় ছিল, ভালো একটা সম্পর্ক ছিল আমাদের। তো আমি কি করলাম, আমি 21 জন মানুষ নিয়ে আমি নিজে একটা গ্রুপ বানাইলাম। কিভাবে বানালেন আপনি? 21 জনকে বাছাই করলেন কিভাবে? সবার সাথে আমার পরিচয়, ভ্যান গাড়ি চালায় ওরা। তো আমি ওকে সবারে ডাকছি, ওকে সবারে ডাইকা এক জায়গায় এক রুমের ভিতরে বহায় আমি ওদেরকে বলছি যে দেখ হারুন আজকে খারাপই কইরা এত মানে টাকা পয়সা কামায়, ও খালি অহংকার দেয়, আমারে কিন্তু দেয় না। বরঞ্চ আমি যদি কামাই ওরা না দেখাইতে পারি তাহলে আমি খারাপই পথে গেলাম কে, কিংবা আমি খারাপ করলাম কে, মানে এটার জবাবটা আমি ওরা দিমু। যাই হোক, তো আমি 21 জন মানুষ নিয়ে একটা দল বানাইলাম। তো আমার প্রথম মানে অপারেশন, আমি যে কাজে যাইতাছি এটা হলো লঞ্চে। এই 21 জন মানুষ কি রাজি হলো আপনার সাথে কাজ করতে? হ্যাঁ, সবাই আমার সাথে রাজি। কারণ এদের সাথে আমার সাথে অনেক আগের থেকে সম্পর্ক। এরা কি করতো? অরিজিনালে তারা পেশাদার ছিল, তারা ভ্যান গাড়ি চালাইতো। আচ্ছা, আপনি হারুনের সঙ্গে যে 3 মাস কাজ করলেন, এই 3 মাস মূলত কি ধরনের কাজ করেছেন? রিক্সা চুরি? হ্যাঁ, শুধু এই কাজটাই, এছাড়া অন্য কোনো কাজ করেননি? তার সাথে আর কোনো কাজ করিনি, এটাই শুধু। তো এই রিক্সা চুরি করছেন, তারপরে রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক, ভ্যানওয়ালাদের সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? না, আমরা তো ওই এলাকায় করতাম না, আমরা যে এলাকায় থাকতাম আমরা তো ওই এলাকায় করতাম না। আচ্ছা আচ্ছা, এগুলা করতাম হলে এলাকার বাইরে। যেমন আমরা থাকতাম কেরানীগঞ্জ, কাজ করতাম খিলগাঁও, বাসাবু, মাদারটেক, নাইলে কারণ বাজার, নাইলে মনে করেন মোহাম্মদপুর, মিরপুর। এই চুরিগুলো করতেন, এই রিক্সা চুরি করে আপনারা কি করতেন? রিক্সাগুলো কোথায় সেল করতেন, কোথায় নিয়ে রাখতেন? ওই যে জাফরের কাছে নিয়ে দিতাম। ওই যে জাফর ভাই, উনি কি করতো? উনি তো গ্যাং, উনি বিক্রি করে ফেলাইতো। আবার যার রিক্সা অনেক সময় মালিকের নাম্বার থাকে আচ্ছা গাড়ির পিছনে, তো গাড়ির পিছনে নাম্বার থাকলে মালিকরে ফোন দেয় একটা দালালের মাধ্যমে, আপনার রিক্সাটা তো অমুক জায়গায় পাওয়া গেছে, আপনার ড্রাইভার মানে সে তো ড্রাইভার তো 2 দিন পরে উস হওয়ার পরে মালিকের কাছে গেছে। আচ্ছা, ওই 2-3 দিন যেমন জাফরের কাছে পড়ে রয়েছে। আচ্ছা, তখন লোক দিয়ে যখন কানেক্ট করা হয়েছে, তখন মানে মালিকরে ফোন দিয়ে বলছে যে আপনার গাড়িটা অমুক জায়গায় আছে, আপনি নিতে হইলে 6,000 টাকা লাগবে কিংবা 8,000 টাকা লাগবে। আচ্ছা, তখন মালিক বলছে ভাই ঠিক আছে, আমার গাড়িটা রাখেন, আমি আপনার 8,000 টাকা দিয়েই আমি আপনার গাড়িটা আপনার কাছ থেকে নিব। এভাবে নিয়ে যেত? হ্যাঁ, এভাবে মালিকরা অনেক সময় নিয়ে যেত। আর যদি কোনো মালিক না নিত তাহলে এটা এসে বাহিরে বিক্রি করে দিত জাফর। ঠিক আছে, তো আপনি 21 জনকে নিয়ে আপনি একটা গ্যাং তৈরি করলেন। হ্যাঁ, 21 জনকে নিয়ে যখন আমি প্রথম কাজে যাই, তখন এটা হলো আমার লঞ্চের কাজ। একটা বিয়া বাড়ির থেকে উনি জামাই বউ, তারা 2 জন, তারা ঢাকায় বিয়ে হয়েছে, গ্রামে যাইতেছে বউ নিয়া। আমার লগে একটা পোলা ছিল, নাম তোতা। ওর একটা চোখে মানে একটু সমস্যা, কিন্তু ও খুব আমার থেকে মানে স্মার্ট বেশি ছিল। আচ্ছা,
তো ওরা আমি যখন দিলাম মেডিসিনটা তখন ও নিয়ে গেছে, ও বলছে ভাই কাজ সাকসেস। আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনাদের প্ল্যানটা কি অনেক আগে থেকেই ছিল? মানে আপনারা লঞ্চে উঠেছিলেন মূলত কেন? লঞ্চে উঠছি তো আমরা এই কাজের জন্য, কিন্তু এটা আমাকে একটা প্ল্যানিং আগের থেকেই আসছিল যে আমরা একটা লঞ্চের কামে যাবো, যে কোনো একটা বড় কাম কুম দেখা। আপনি কি পুরো 21 জন নিয়ে লঞ্চে উঠেছিলেন? না না, তখন আমার সাথে মাত্র 9 জন ছিল। 9 জন ছিল, আচ্ছা। তারপর তো 9 জন নিয়ে আমি যখন উঠছি তখন ওই লঞ্চে আমি ওইটা দেখা আমি সবারে বলছি যে দেখো এই জায়গায় একটা বিয়া বাড়ির মানে অনুষ্ঠানের লোক আছে, তো এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণগণ্য আছে। কোন রুটের লঞ্চ? এটা লঞ্চ ছিল হলো ডাইরেক্ট বরিশাল পারাবত্যের লঞ্চ। আচ্ছা। তো কি করলাম, আমরা ওই লঞ্চের 9 জন উঠলাম। তো যে পোলাটার নাম বললাম তোতা, তাকে আমি মেডিসিনটা দিলাম। তো সে নেওয়ার পরে আমার কাছ থেকে মানে ও আবার কি করছে, ও অতি সহজে মানুষের লাগে মানে কথা কয়ে মিলে যাবো। আচ্ছা। তো রাত্রে তারা দুইজনে মানে স্বামী স্ত্রী তারা দুজন খাওয়া দাওয়া করবো, তো মানে তারা হোটেল থেকে খাইতেছে, মানে তারা বাসার থেকে কোনো খাওয়ার নেয় নাই, এবং যাও নিছে তাও মানে ওই যে অন্য মানুষের খাওয়াইতেছে, আচ্ছা। মানে তার পাশে যারা আছে ওদের খাওয়াইতেছে। আচ্ছা। কিন্তু ওরা জামাইবো দুইজন হোটেল থেকে ভাত খাইব। আচ্ছা। তো হোটেল থেকে ভাত নিচ্ছে আর মাছ নিচ্ছে। তো নেওয়ার সময় আমার ওই তোতা ওই যে পোলাটা ভাত নিয়ে যাইতাছে ওই পোলাটারে বলছে যে তোর এই ভাতের প্লেটটা আমি দিয়াহি, যদি আমি এই প্লেটটা দিয়াইতে পারি, মানে এটা আগের থেকেই ওরে মানে বইলা মইলা রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আমি যদি এই প্লেটটা দিয়াহি তাহলে তুই কিন্তু কিছু টাকা পাইবি আমার কাছ থেকে। ওকে। তখন ও বলতেছে আমি প্লেট আপনি দিয়েবেন, আপনি আমার টাকা দিবেন। কহ প্লেট আমি দিয়াম, আমি তোরা টাকা দিব। কয় টাকা দিবেন? তোর আমি 1000 টাকা দিব, কিন্তু ভাতের প্লেট আমি দিয়াম। তখন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই ভাতের প্লেট ওই পোলাটা নিয়ে গেছে, নাম তোতা। তো ও যখন নিয়ে গেছে তখন ওই ওরা মাংস দিয়ে ভাত খাবে, মাংস নিয়ে গেছে, মুরগির মাংসের ভিতরে ট্যাবলেট ফাঁকি করে দিয়া দেওয়া হয়েছে। ওকে। তখন ওরা জামাইবো দুইজনই খায়া ওই জায়গার ভিতরে 10-15 মিনিট পরে ওরা ঘুমায় গেছে। তখন আমার তোতা রুমের ভিতরে মানে রুমে লক করে ও আবার চাবি দিয়ে, ওর কাছে চাবি বানানো থাকতো ছোট ছোট রড দিয়া, ওইগুলা দিয়ে টান দিত, ওই আপনার খুলে যেত, সিটকারি খুলে যেত। তো সিটকারি খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে পোলার কাছ থেকে একটা দামিও সেট পাইছিল, আর মেয়ের এক জোড়া কানের দুল, নাকেরটা, তারপরে ছেলের কাছ থেকে টাকা পাওয়া হয়েছিল 40,000 টাকার মতো ওই রুমের ভিতরে। হ্যাঁ, ওই রুমের ভিতরে। তো পাইয়া যখন ওরা নিয়ে আসছে, তো লঞ্চ তো অলরেডি সাইড হয়ে গেছে গা, লঞ্চ কোন জায়গায় আর ঘাট করবো না, আমাকে কিন্তু ওই জায়গায় যেয়ে নামতে হইব, যে বরিশাল যেয়ে নামতে হইব। আপনাদের নেমে যাওয়ার কোনো সুযোগ নেই? না, নামা যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা যখন আমাদের কাজ সাকসেস, তখন আমরা সবাই লঞ্চের ছাদে গেছি। ওকে। মানে ওই জায়গা কোনো মানুষ ওঠে না, ওই জায়গা উঠে ওই মানে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ার জন্য কিছু মানুষ উঠে ওই জায়গায় নামাজ পড়ে। প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু। আমি মাত্র কিছুদিন আগে বরিশাল থেকে ঘুরে আসলাম। আপনারা দেখবেন যে লঞ্চের যে ছাদটা থাকে, সেই ছাদে যাওয়ার জন্য তেমন কোনো সিঁড়িও থাকে না, ওটা আসলে একটু কারসাজি করেই উপরে যেতে হয়, এবং উপরে যাওয়াটা আসলে পারমিটও না। এবং ও যেটা বললো সেটা আমার দেখা মতে ট্রু। ওকে, তারপরে আমরা ওই কাজ করে আমরা ওই জায়গায় ছাদে যায় সবাই আড্ডা টাড্ডা মারলাম, সারা রাত সিগারেট মিগেট খাইলাম। আমাদের কাছে সবসময় সিগারেট বিড়ি থাকতো, আমরা নিচে নামি নাই। লঞ্চ যতক্ষণ না গাড়ি গেছে ততক্ষণ আমরা নামি নাই। তো আমরা ওই জায়গায় নামছি, বরিশাল নামার পরে সারাদিন আমরা ওই জায়গায় ঘুরা গাইরা, পরের দিন আমরা ঢাকায় চলে আসছি। লঞ্চের ভিতরে আপনারা কোনো এনভায়রনমেন্টের পাননি যে এটা নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে? কারণ ওরা তো বুঝে যাওয়ার কথা কিছু না, ওরা তো ঘুমাইয়ে রয়েছে একেবারে, ঘুমিয়ে ভাঙেনি। না। কি ওষুধটা আপনারা দিতেন? আপনার মনে আছে? আপনি ডিসপেন্সারি থেকে কিনতেন? ওষুধটা পেতেন কোথা থেকে? ওষুধটা ডাক্তারের দোকান থেকে কিনতাম। কি ওষুধ? এটা নাম মনে আছে? হ্যাঁ, নাম মনে আছে। ওটার নাম ছিল 2টাই ট্যাবলেট। এটা কিসের ট্যাবলেট? এটা হলো ঘুম, মানে এটা একটা নেশা জাতীয়, মানে যে মানে আপনার খাওয়ানোর পরে আপনার 2 দিন কোনো হুঁশ জ্ঞান কিছু থাকবে না। প্রিয় শ্রোতা, এখানে ওষুধের নাম দুটো আমরা মিউট শব্দ ব্যবহার করেছি, কারণ এই ওষুধের নাম দুটো কমনলি সাধারণ মানুষ জেনে গেলে এটা একটা বড় সমস্যা হতে পারে। সে কারণে আমরা নাম দুটোতে মিউট শব্দ ব্যবহার করেছি, এবং ও যে দুটো ওষুধের নাম বলেছে সেটা আমরা সার্চ করে দেখেছি ওর জায়গাটা থেকে এবং আমাদের জায়গাটা থেকে। সেটা সত্য, আসলেই সত্য, এবং খুবই পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ। তারপরে আমরা ঢাকায় চলে আসলাম বরিশাল থেকে পরের দিন। তো পরের দিন ঢাকায় আসার পরে আমি সবারে মানে টাকা পয়সা মানে যা আনছি সব অগরে ভাগ করে দিয়েছি, আমি কিন্তু কোনো টাকা টুকা রাখি নাই। কেন আপনি ভাগ করে দিলেন? আমি ভাগ করে সবারে দিয়ে দিছি, যারা আমার সাথে কাজে গেছে ওরা 9 জন, ওদের 9 জনেরও টাকা দিছি, আর যারা মানে ঘরে বসা ছিল ওদেরও টাকা দিছি। তো দিয়া আমার কাছে শুধু ছিল ওই সেটটা, মোবাইল সেট। হ্যাঁ, বড় একটা মোবাইল, মানে ওইটার ভিতরে সবকিছু ওদের ভিডিও করা ছিল। তো আমি ওটারে রাখলাম, আর সবকিছু মানে স্বর্ণের জিনিস সহ আমি স্বর্ণের জিনিস বিক্রি করে দিছি। 3 দিন পরে আমরা আরেকটা কাজে যাইতাছি, সেটা হইলো মানে আমার এক পোলা আছে, ও বাড়িটা হইলো দিনাজপুরে। ও আমার বলতেছে ভাই আমার দেশের থেকে এমন কিছু মানুষ আছে যে ওর কাছে 2-4-5 লাখ টাকা থাকে, ক্যাশ টাকা থাকে। যদি আপনি চান আমার খরচের টাকা দেন, আমি দেশে যাইগা, আপনারা ঢাকায় থাকেন, আমি আপনার সঠিক ইনফরমেশন দিব, আপনি কাজ করতে পারবেন। ওর কাছে টাকা জিনিয়ন পাইবেন আপনি। তো আমি বললাম ঠিক আছে। তো ওরে কিছু টাকা দিলাম, ও দিনাজপুর চলে গেছে। তো ও কি করলো, দিনাজপুর থেকে আমাদের একটা ফোনে একটা বললো যে ভাই আজকে একটা
ট্রাক ড্রাইভার ঢাকা যাইতেছে, ওর কাছে ক্যাশ 3 লাখ টাকা আছে, ও যাবে কারণ বাজার, এরশাদ বিল্ডিং এর সামনে ওর গাড়িটা থামবো। মানে ও ডিটেলস সবকিছু ড্রাইভারের কাছ থেকে জানছে। একই হোটেলে খাইবার বসে তো গাড়ি ওদিক দিয়ে মাল পড়তেছে, এদিক দিয়ে ও ড্রাইভারের লগে বয়ে কথা কইতাছে, তো সবকিছু যাই না, তো ও আমার সব বলছে, তো যেভাবে বলছে আমি আবার এইভাবেই আসছি। ওকে। তো তখন 7 জন লোক নিয়ে আমি ওই জায়গায় আসছি। তো আসার পরে আমি এক রিক্সাওয়ালা, মানে একজন অলরেডি লগে রাখছি, যে রিক্সা নিয়ে আইছি একটা, তো ও কি করছে, ওই গাড়ির লগে আইসে আপনার গাড়ি চাপাইয়া বইছে। তো বইয়া ড্রাইভারের লগে কথা কইতাছে, ওস্তাদ ভালো আছেননি, কেমন আছেন, কোন দেশের আইছেন? তো ওস্তাদ ওর লগে কথা কইতাছে, আর আধা ঘন্টার মতো কথাবার্তা বলছে। তো মানে দুইজনের কথাবার্তা বললো, ওরা দুইজনের মানে একটা ভালো একটা হয়ে গেছে, আপনজন হয়ে গেছে, যেরকম বোঝা যায়। তো রিক্সার ড্রাইভার বলতেছে, ওস্তাদ চা খাইবেন একটু? ড্রাইভার বলতেছে, ঠিক আছে, একটু চা খাইবা, চা নিয়ে আহ। তখন দোকান থেকে 10 টাকার চা আনা হইলো, একটা ডিব্বার ভিতরে 2টা কাপ নিয়ে আসলো, রিক্সার ড্রাইভার নিয়ে আইছে কিন্তু। তো রিক্সার ড্রাইভার আইনা ওই 2 কাপের ভিতরে যখন চা ডালবার গেছে, তার আগে কিন্তু কাপের ভিতরে কিন্তু ট্যাবলেট দিয়ে দিছে, এটা তো তারা দেখেনি। তো ড্রাইভার রে এবং হেল্পার রে দুইজনকেই খাওয়ানো হয়েছে। তো এখন ও মনে করেন খাওয়াই দেওয়া কিন্তু ওই জায়গায় বৈশা রয়েছে, যারা খাইছে ওরা কিন্তু বুঝতে পারেনি। মানে তারা দুইজনই সিগারেট টানতেছে, সিগারেট টানতে এক পর্যায়ে তারা ঘুমায় গেছে। 10 মিনিট জোর গেলে মানে 10 মিনিট পরে তারা ঘুমায় যাবো। ওকে। তো 10 মিনিট পরে যখন ঘুমায় গেছে তখন ও গেট খুইলা কি করছে, ভিতরে ঢুকছে। কারণ অনেক মানুষ দেখছে যে ও এর লগে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বয়ে কথা কইতেছে ড্রাইভারের লাগে, তাহলে অবশ্যই ড্রাইভারের কোনো আপনজন, নাহলে তো ও উপরে উঠতে পারবো না। তো যখন উপরে উঠছে তখন ড্রাইভারের কাছে ক্যাশ 3 লাখ টাকা পাইছে। মানে এটা আমারে উড়াইছে, আমি নিজে উঠছি, আমি পিছন সাইড দিয়ে উঠা, মানে ও ডাইন সাইডে বা আমি বাম সাইড দিয়ে উঠছি, আমি উঠা আমি নিজে 3 লাখ টাকা পাইছি। এটা ওর মানে মাজার ভিতরে, কোমরে, লঙ্গির ভিতরে ও পল্লি দিয়ে আমি টাকাটা ওর লগে রাখছিল। ওকে। তো এই সময় যখন আপনারা ওর গায়ে হাত দেন, কোনো কিছু বুঝতে পারে না? না, ও তো ঘুম, ও 2 দিন অলরেডি এনে ঘুমাইবো, তারপরে ও যদি কইতে পারে যে আমার কি হয়েছে, কিন্তু 2 দিনের আগেও কিছু কইতে পারবো না। ওকে। তো তখন 3 লাখ টাকা, 2টা মোবাইল সব নিয়ে আসলাম, নিয়ে আমরা চলে আয় পড়ছি। ওরা কিন্তু এই জায়গায় পুরা রয়েছে। আমরা বাসায় গেছি, যাওয়ার পরে সব পোলাপাইনের টাকা পয়সা দিছি। আমিও তখন হোটেলে থাকতাম, আমার তো থাকার কোনো স্থান নেই। আমিও হারুনের মতো এক হোটেল কিনে নিছি। আমি প্রতিদিন রুমের ভিতরে 400 টাকা ভাড়া দিতাম। শুধু আমি রুমে থাকতাম না, কিছু না, শুধু কি কারণে যে আমার 2-4টা পোলাপাইন ওই জায়গায় যাইবো, একটু আমোদ ফুর্তি করবো, আর মদ খাইবো, ঠিক আছে। এই কোন হোটেল ছিল এটা? এটা হোটেল, কোথায় এটা? নবাবপুরে। ওটা হলো আবাসিক হোটেল, ওটার ভিতরে সবকিছু পাওয়া যায়। আরো কিন্তু হোটেল আছে, আমি অন্য হোটেলে যাই থাকি, আমি ওই হোটেলে থাকি না। ওই হোটেলে রুম রাখছি কিনা শুধু পোলাপাইনের জন্য। তো ঠিক আছে, আল্লাহতে কাম কাজ করে এখন 10-12 দিন রেস্টে আছি। রেস্টে থাকার 3 লাখ টাকা দিয়ে আপনি কি করলেন? এটা 3 লাখ টাকা দিয়া মানে আমি আমার দলে যারা 21 জন মানুষ যারা আছিল সবারে ভাগ করে আমি টাকা দিয়ে দিচ্ছি। তো সবারে ভাগ করে টাকা দেওয়ার পরে আমার কাছে 85,000 টাকার মতো ছিল। তো 85,000 টাকা যখন আমার কাছে আছে, তখন আমি হোটেলে আইছি। হোটেলে আমি নিজেই মনে করেন একা থাকতাম। তো একা একটা মদের বোতল আনতাম, একাই খাইতাম। আর স্টাফ গুলোকে কিন্তু খুব ভালো সম্পর্ক, হোটেলের স্টাফদের। হ্যাঁ, হোটেল স্টাফদের সাথে খুবই ভালো সম্পর্ক। আর ওদের সাথে সম্পর্ক থাকতো একটা কারণে, যে ওদেরও কিছু টাকা দিতে হইতো। ওরাও বুঝতে পারতো যে আপনারা কি কাজ করেন। হ্যাঁ, ওরা কিন্তু অলরেডি অনেকেই কিন্তু জানে, সবার সাথে তো শেয়ার করা যায় না। ওকে। 2-1 সাথে, যেমন এখনো আমার 2টা বন্ধু আছে যে হোটেল থাকে, ওরা জানে যে আমি কি করি। তো অনেক স্টাফের সাথে পরিচয়, তখন তাকে মনে করেন টাকা দিয়ে রাখতাম, যে 500 টাকা দিছি নাস্তা আনার জন্য, ওরা 100 টাকার নাস্তা আনছে, 200 টাকা ওরা খেয়াল আইছে, আর 200 টাকা আমারে দিছে। তো যাই হোক, আমি ওই টাকাটা সবার ভাগ ঠাক করে দিয়া কিছুদিন রেস্টে ছিলাম আমরা। তো রেস্টে থাকার পরে এই মুহূর্তে আমার কিছু মেয়ে দরকার। সবসময় ছেলেকে দিয়া কাজ হয় না, প্রায় সময় মেয়ে দরকার হয়, যে বাসা বাড়িতে কাজ করানোর জন্য। মানে বাসা বাড়ি আপনার টার্গেট? হ্যাঁ, বাসা বাড়ি টার্গেট। যে যদি কোনো বড় লোকের বাড়িতে ঢুকতে পারো, বড় লোকের বাড়ি কাম করতে পারো, তাহলে হয়তো টাকা পয়সা পাইবা, স্বর্ণ পাইবা, সবকিছুই পাইবা। ওকে। আর বেশি কিছু যদি করতে পারো, তাহলে একটু ভালোই থাকতে পারবে। যদি দেখা গেছে তোমার লগের একজন রাস্তায় আজকে ধরা খাইছে, চোট খাইছে, ঠিক ওরে কিন্তু আমার ছাড়াই আনতে হইব, তাহলে ওর টাকাটা আমার কিন্তু আগের থেকে জোগায় রাখতে হইব, নাহলে আমি ওরে কি দিয়ে আনুম। তখন এই প্ল্যান করলাম। 4টা মেয়ে ছিল। তো মেয়েরা জানতো যে আমি খারাপ, ওদের আমি বলছি যে তোমাদের কিন্তু এই কাজ করতে হবে। 4টা মেয়েকে আপনি জোগাড় করলেন কিভাবে? 4টা মেয়েদের জোগাড় করলাম কিভাবে, আমি যে জায়গাটা মানে কেরানীগঞ্জে যে জায়গায় থাকতাম, ওই জায়গার কিছু গরিব মানুষ ছিল, ওরা কাগজের কাম করতো। তো ওরা কাগজের কাম করে সারা মাসে আপনার পাইতো মনে করেন 500-700 টাকা। আচ্ছা। আর আমি ওরে বলছি যে তুমি একদিন আমার লাগে কাজ করবা, তোমার আমি টাকা দিব 2000 টাকা, কিন্তু বিনিময়ে কি তোমার ইজ্জত বিক্রি করতে হবে? তা না, তোমার ইজ্জত বিক্রি করতে হবে না, আমি তোমার 2000 টাকা দেবো, কিন্তু আমি যেই কাজ করতে পারবো তুমি এটা করতে হইব। তখন এক পর্যায়ে মানে অনেক সময় রাজি হইতো যে আমার তো কিছু নাই, খাইতে চলতে ফিরতে কষ্ট, সারা মাস কাম করে 500 টাকা পাই, আর এমনি আমি এক রাত যদি আল্লাহ কামে যাই কিংবা এক রাত আল্লাহ কাম করি, তাহলে আমার 2000 টাকা দিবে। অনেক সময় মানে রাজি হয়ে গেছে। এরকম ভাবে আপনি 4 জনকে ম্যানেজ করেছেন? হ্যাঁ, 4 জনের ম্যানেজ করছি। এদের নাম কি ছিল? এদের নাম ছিল সোনিয়া, আসমা, লিমা, তাসলিমা।
সোনিয়া, আসমা, লিমা এবং তাসলিমা। তাসলিমা, এরা 4 জন ছিল আমার কাছে। ওকে। তো আমি এদের নিয়ে প্রথম এক জায়গায় কাজে যাই, সাভার স্ট্যান্ডে। সাভার বাস স্ট্যান্ড। সাভার বাস স্ট্যান্ড। ওকে। ওই জায়গায় একটা হল আছে, তো হলের পিছনের একটা বাড়ি, মানে যারা সাভারে থাকে, যারা শুনতেছে তারা অবশ্যই বুঝতে পারবো। ওকে। তো মানে ওই বিষয়টা ওই জায়গায় কিন্তু খুবই একটা গরম, মানে একটা চরম একটা হয়ে গেছিল, গ্যামজাম হয়ে গেছিল। কত সালের ঘটনা এটা? এটা ছিল 2003 সালের ঘটনা। 2003 সালের ঘটনা। জি। আপনি বাড়ি ছেড়েছেন কবে? বাড়ি তো ছাড়ছি 1999-তে। 1999 আপনি বাড়ি ছাড়লেন। তাহলে এটা হচ্ছে তার থেকে আরো প্রায় 5 বছর পরের ঘটনা। তার মানে 5 বছর আপনি ঢাকাতে আছেন। বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল 5 বছর? না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ, কোনো ইচ্ছাও করেনি আপনার বাড়িতে? না, কোনো ইচ্ছাও নাই, কারোর সাথে কোনো যোগাযোগও নেই। বাড়িতে মাকে কখনো মিস করতেন না? হ্যাঁ, মাকে তো প্রায় সময় মিস করি, কিন্তু মিস করলে কি হয়েছে, কারোর লগে তো যোগাযোগ করতে পারতাছি না। আর আমি যে দেশে যাবো, আমার দেশে যাওয়ার কোনো মন মানসিকতাই নেই। কেন নাই? যে বাবা ছোটকাল থেকে বাবা মানে একটা বুঝ দিত না, সে একটু গরম মেজাজের মানুষ ছিল, তো উনি তার সামনে কোনো অন্যায় করছেন ধরে নেই, কোনো কথা নেই। SMS পোলের রেজাল্ট। Yes, 87%. No, 10%. No comments, 3%. SMS পোল বলছে 87% ইয়েস, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 3% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আমাদের অতিথি আব্দুল করিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে সাভারের যে অপারেশনের কথাটা, সেটা একটু বিস্তারিত বলবেন যে কিভাবে প্ল্যান করলেন? সাভারের ব্যাপারটা মাথায় আসলোই বা কিভাবে? সাভারের ব্যাপারটা মাথায় আসলো কিভাবে, যে মানে আমি তো অনেক জায়গায় লোক লাগায় রাখতাম, আচ্ছা। অনেক জায়গায় লোক পাঠাইতাম। কিভাবে পাঠাতেন? কোথায় যেমন কাজ করতো যারা, হ্যাঁ। এরা সর্বমোট থাকতো 8-10 জন, আর 10 জন মানুষ মানে বাহিরে থাকতো। ওরা শুধু ইনফরমেশন গুলো দিত? হ্যাঁ, ওরা শুধু ইনফরমেশন দিত। কি ওদের এক জায়গায় এক একজনের পাঠানো হইতো। ওরা ওই জায়গায় কাজগুলো বিচাইতো, মানে দেখতো কোন বাড়িটা একটু নীরব, কোন বাড়িটার ভিতরে মানে কে কিরকম একটা লোক ঢুকতেছে। তো একটা বেশি পয়সাওয়ালা মানুষের তো একটা মানে পোশাক আশাক কিংবা চলাফেরার একটা ভাবে অন্যরকম থাকে। আচ্ছা। আর যারা মনে করেন একটু নিরহ, তাদের তো চলাফেরার একটা ভাব আছে। জি। তো ওরা এই জিনিসটা দেখতো, দেখার পরে ওরা এটা ইনফরমেশন দিত যে ভাই অমুক জায়গায় এমন একটা বাড়ি আছে, যে এরকম একটা লোক আছে, ভালো খুবই, কিংবা পয়সা পাতিও আছে। আচ্ছা। তো সাভারের যে বিষয়টা, ওইটা আমার এক লোকে বলছে। তো বলার পরে আমি 4টা মেয়ে নিয়ে গেছি ওই জায়গায়। 4টা মেয়ে? হ্যাঁ। তো 4টা মেয়ে নিয়ে গেছি। ওদের আমি বলছি যে দেখো, তোমরা এই বাড়িতে যে কোনো একজন যাবা, কাজের মেয়ে হিসাবে তোমাদের থাকতে হবে। তুমি কাজের মেয়ে এই বাড়ির, তুমি কাজের মেয়ে হিসাবে ঢুকবা। তুমি কি ওই জায়গার কি আছে না আছে তুমি সব দেখবা। তোমার দায়িত্ব 1 সপ্তাহ কিংবা 5 দিন তুমি দেখা, তারপরে যখন আমি তোমার এই জিনিস মানে ওষুধটা দিমু, তখন তুমি খাওয়াইবা। কিন্তু তার আগে তুমি যে কোনো পরিস্থিতিতে হোক, তোমার কান্দাকাটি করুক, হাত পা ধরুক, যা করতে হয়, তুমি ওই জায়গায় তোমার ঢুকতে হবে, যেভাবে পারো কাজটা ম্যানেজ করতে হবে। তখন যে মেয়েটার নাম লিমা, ওই মেয়েটা রাজি হয়েছে যে ভাই আমি পারুম। তখন ও অলরেডি আমার এই কথা পারুম বইলেই সে আমার বাড়ির ভিতরে চলে গেছে। তো বাড়ির ভিতরে যাই মনে করেন একদম সাহেবের যে রুমের ভিতরে থাকে, ওই রুমে নক করছে। তো সাহেব বাসা নাই, তো বাইরে এসে ম্যাডামের সাথে কথা বললো, আপা আমি গরিব মানুষ, আমার যদি একটু চাকরি বাকরি মানে একটু থাকা খাওয়ার মতো জায়গা দিতেন, আমি আপনার কাম কাজ করতাম, আমার তো মা বাপ নাই, আমি এতিম মানুষ। অনেক কথাবার্তা কইয়া তো ম্যাডামের সাথে ও সম্পর্ক মানে ওর ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সাহেব বাসায় দেখতেছে যে কাজের মেয়ে রাখা হয়ে গেছে অলরেডি। ওকে। তো রাখছে, এরা 5 দিন 1 সপ্তাহ গেছে গা। তো 1 সপ্তাহ যখন গেছে গা, তখন ও আমার বলতেছে ভাই যা যা আছে আমি সবই দেখছি, এখন আপনার কাজ আপনি করতে পারেন। কি দেখেছে ও? কি ও দেখেছে মানে ডয়ারের ভিতরে কোন জায়গায় ও স্বর্ণ রাখে, কোন জায়গায় টাকা রাখে, কোন জায়গায় কি রাখতেছে, কিভাবে থুইতাছে, কিভাবে নিতাছে, লেনদেন মানে আদান প্রদানও করতেছে। ও তো অলরেডি ঘরের ভিতরেই থাকে। আচ্ছা। ও তো মানে বলছে যে আমার শুধু একটু থাকা খাওয়ার জায়গা দেন, আমি আপনাকে সব কাম করুন। তো অনেক মানুষ কিন্তু চিন্তা করে যে একটা মেয়ে মানুষ যদি রাস্তায় থাকে কিংবা রাস্তার ভিতরে থাকার চেষ্টা করে, তাহলে আসলে সে খারাপ হয়ে যেতে পারে কিংবা খারাপ পরিণতিতেও যাইতে পারে। তো তখন রাখছে, ঠিক আছে। 7 দিন পরে তো তখন আমি গেছি আবার। 7 দিন পরে আমি আবার গেছি, তখন আমার সাথে কেউ নাই, আমি একাই গেছি সিঙ্গেল। যাওয়ার পরে ওদের মানে ওষুধটা আমি ওরে দিছি মেয়েরে। মেয়ে কিন্তু ওই মুহূর্তে আমার সাথে তাদের বাড়ির টেলিফোন দা কিন্তু আমার সাথে কথা বলতো। ঠিক আছে, মানে মেয়ে ম্যাডাম রে বলতো যে আমার একটা ছোট ভাই আছে কিংবা বড় ভাই আছে, আমি তার সাথে 1 মিনিট কথা কইতাম। আচ্ছা কও, সমস্যা নেই। তো ম্যাডামের নাম্বার আমার সাথে কথা কইতো, তো কথা বলছে। তো কিছু ওই জায়গায় ওর আমি বলছি যে অমুক জায়গায় আইসা দাঁড়াও, 5 মিনিটের ভিতরে আমি আয়া পড়তেছি। তো আমি এই জায়গা থেকে অলরেডি গেছি, যাই ওর কাছে ওষুধটা দিছি। তো রাত্রেবেলা সবারে খাওয়াইছি, মানে আপনার গরুর মাংস রান্না করছে। তো গরুর মাংসের ভিতরে রান্না করছে, ওইটার ভিতরে ট্যাবলেটটা দিয়ে দিচ্ছে। 4টা ট্যাবলেট দিছিল। কয়জন মেম্বার ছিল এই বাড়িতে? বাড়িতে মেম্বার ছিল 4 জন। কে ছিল? ছিল হইলো সাহেব,
আর তার ওয়াইফ আর তার মা, কিন্তু তার বাবা নাই। Okay. ঠিক আছে, আর তাদের একটা ছোট একটা বাচ্চা। কি করতো ওই ভদ্রলোকটা? ভদ্রলোকটা সম্ভবত আমি যতটুকু জানছি যে ও মানে কোন এক ব্যাংকে চাকরি করে মতিঝিলে। Okay. তো তখন ওরে যখন রাত্রে খাওয়ানো হয়েছে, তো আমারে যখন রাত্রে ফোনে বলতাছে যে ভাই খাওয়ানো হয়েছে, তো আমি মানে ওই মুহূর্তে পরিস্থিতিটা খারাপ। বাড়ির যে দারোয়ান, আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারব না, তোমার যা কিছু আছে তুমি তাই নিয়ে আইতে পারো, কিন্তু আমি ঢুকতে পারব না। আর আমার যে কোনো লোক ঢুকামো তাও আমি পারব না, কোনোটাই করা সম্ভব না। তখন ও আমারে সাহেব আর ম্যাডাম তো সবাই তো ঘুমাই গেছে অলরেডি। তখন ও ডয়ার খুললা ঘরের থেকে 4.5 লাখ টাকা ছিল, 3 ভরি স্বর্ণ ছিল, কিন্তু ওই স্বর্ণটা ও আমার কাছ থেকে গায়েব করে দিছে। পরে বলছে ও সব নিয়া ফজরের আজানের সময় সাহেবের 2টা মোবাইল ছিল, ম্যাডামের 2টা ছিল, 4টা মোবাইল সব নিয়া ও ফজরের আজানের পরে, মানে আজানের পরে তো রাস্তায় বেরোলে সমস্যা নেই, কারণ সবাই জানে হ্যাঁ আজানের পরে তো মানুষজন বাইরে আস্তে আস্তে। তো আবার পরে ও আমারে বলছে যে টাকাই পাইছি আর মোবাইল পাইছি, আর কিছু পাই নাই। স্বর্ণ ম্যাডাম কই জানি রাখছে লুকায়, আর পাই নেই বিটছে। ঠিক আছে যাই হোক, কিন্তু ও স্বর্ণটা মাইরাছে পরে আমার কাছে স্বীকার গেছে। আচ্ছা, তো যাই হোক মাইরা দিছে, 4.5 লাখ টাকা নিয়ে আইছে। তো 4টা মোবাইল নিয়ে আইছে, আমি মোবাইল বেচ চালাইলাম, সব মানুষের টাকা টুকা দিলাম, সবারে দিলাম। তখন সবার মানে নেশাই যে জুয়া খেলবো, সবার কিন্তু জুয়ার নেশা। এই জগতের ভিতরে যারা আছে, খারাপ জগতের ভিতরে সবার কিন্তু জুয়া, মদ, মানে নারী, সবকিছুর নেশা আছে। তারপরে এই 4.5 লাখ টাকা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করলেন? 4.5 লাখ টাকা যখন যখন আমারে বলছে যে আমার কাছে 4.5 লাখ টাকা, তখন বলছে দাও টাকা। তখন আমি প্যান্ট কিনতাম ডোলা পকেট, পকেট অনেক বড় থাকতো। আপনি যদি মনে করেন 50,000 টাকার 10টা বান্ডিল আমার পকেটে থাকে, তাও সমস্যা নেই, 5 লাখ টাকা। ওকে, তো 4.5 লাখ টাকা নিয়ে আমি পকেটে 2 পকেটে রাখছি, ঢুকাই আমার কাছে টাকা মনে হইতেছে। যাই হোক আসছি, ঢাকায় আসছি, তো সবারে টাকা পয়সা দিছি, সবাই মনে করেন সবারে বাট করে দিছি। শুধু কি আমার যেটা থাকতো যে কেউ যদি 5,000 পাইছে, ওর থেকে আমার 2,000 বেশি থাকতো, এইটা, আর কিছু না। কিন্তু আমার টাকা তো অবৈধ টাকা, কোনো কাজে লাগতো না, আমি কোনো কিছুই করতে পারতাম না। রাত্রে দেই পকেটে 85,000 টাকা, সকালবেলা হোটেলতে নামতাছি, নাস্তা খাইতে যাবো আর এক হোটেলে, তখন দেই পকেটে টেহা নেই। সারা রাত যে মদ খাইছি, মেয়ে নিয়ে ফুর্তি করছি, জুয়া খেলছি, সব টাকা শেষ। খারাপের পথের টাকা মানে রাখতে পারছি। আমি একটু জানতে চাই যে এই কাজগুলো আপনারা করতেন, এগুলো তো এক ধরনের দুর্ধর্ষ কাজও বলতে পারি আমরা, যে কোনো ধরনের যে কোনো বিপদে পড়তে পারতেন আপনারা। এগুলো তো ধরা পড়লে মানে হচ্ছে পাবলিক আপনাদেরকে পিটিয়ে মেরে ফেলে। আমরা বহু এক্সাম্পল এরকম দেখেছি, হয়তো সামনে এরকম এক্সাম্পল আসবেও। আপনাদের কাছে কি কোনো ধরনের অস্ত্র থাকতো? না না, আমাদের কাছে কোনো অস্ত্র থাকতো না, এটা আমাদের প্রয়োজন নাই তো। এটা একবার নিরস্ত্র হিসেবে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল যে আপনি কার সাথে যেটা করেছেন সেটা লোকজন বুঝে গিয়েছে, ধরা পড়ে যাবেন, তখন আপনারা কি করেন? হ্যাঁ, ধরা পড়ে গেলে সমস্যা নাই। যদি ও হনে ধরা পড়ে গেছে গা, তখন ওরে হয়তো পুলিশ মারধর করছে, মানে পাবলিকে মারধর করছে, মারধর করার পরে কি করবো, পুলিশের কাছে দিয়ে দিব। তখন পুলিশের কাছে দিয়ে দিলে ওইটা দায়িত্ব আমার, যে ও যদি পুলিশের কাছে দিয়ে দেয়, আমি যে কোনো ভাবে হোক, মানে ও আমার নাম্বারটা ওই দারোগারে দিব। যদি ওই দারোগারে আমার নাম্বারটা দেয়, তো দারোগা আমার সাথে ফোনে কথা কইব, দারোগারে আমি ঠিক আছে আপনার নামে আমি 20,000 টাকা পাঠাই দিতেছি, আপনি ওরা ছেড়ে দেন, কিংবা ওরা 2 দিন রাখেন, 2 দিন পরে ছেড়ে দেন। আর আপনি যদি ওরা ডাইরেক্ট ছাড়তে না পারেন, তাহলে ওরা চালান করে দেন। দারোগা ম্যানেজ হয়ে যায়? হ্যাঁ, ম্যানেজ হয়ে যায় অলরেডি। হ্যাঁ, তারপরে আচ্ছা, এটা চাঞ্চল্যকর ঘটনা কেন? মানে আপনি কেন বলছেন চাঞ্চল্যকর ঘটনা? কি হয়েছিল পরবর্তীতে ওই বাসাতে? পরবর্তীতে মানে ওই জায়গাটার ভিতরে অনেক গ্যাঞ্জাম হয়েছে। মানে ওই যে দারোয়ান যে ছিল, দারোয়ানটা অলরেডি মারছে, মাইরা ওরা পুলিশে ধরাই দিছে। কিন্তু আমি ওই জায়গার ভিতরে যাইয়া কিন্তু আর এক সন্ত্রাসীর লগে যায় পরিচয় হয়েছে। মানে এক দোকানে বইয়া চা খাইতেছি, আর ওই পোলাটা ওই জায়গায় বইয়া চা খাইতেছে। পোলাটার নাম মানিক। সবার ভিতরে মানে ওর এলাকার ভিতরে ভালো একজনই, আরেকজন আছে মোল্লা বাবুল, এটা হলো কলমা। ও মানে ভালো একজন নাম করা, ওরা ডাকাই, ওরা আবার ডাকাতি করে, মেইন রোডের ভিতরে ডাকাতি করা। ওকে, তোদের সাথে সম্পর্ক মানে অনেক ধরনের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। তখন আমার যখন একজন দল, আমি আমার 5টা পোলাবাইন কামে গেছে একদিন। তো কামে গেছিল আপনার ধানমন্ডি। তোরা আমার কাছ থেকে মেডিসিনটা নিছে, মানে ওরা যে ধানমন্ডি কামে যাবে এটা আমি জানি না। ধানমন্ডি 27 নম্বর ওরা কাজে যাইতেছে, আমার কাছ থেকে বলছে ভাই মেডিসিন দেন। তো আমি তো প্রতিদিনই করে দিয়া থাকি, মেডিসিন দিছি। দেওয়ার পর ওরা ধানমন্ডি গেছে, 27 নম্বর কাজে গেছে। তো ওই জায়গায় এক লোকের কাছে মানে ইনফরমেশন নিয়ে দিছে কি যে ওর পকেটে নাকি 40-50,000 টাকা আছে। তখন কামে যাইতাছি, প্রথম শুরু করলাম, ওরে বাড়ি পাইলাম, আর তো 50,000 খেয়ালি আগে। তারপরে যে কাজে যাইতাছি যাম, মানে ওই জায়গায় একটা কাজে একটা বাড়ির ভিতরে কাজের প্ল্যান ছিল, কিন্তু ওই কাজটা নষ্ট হয়ে গেছে। ওই মেয়েটা অলরেডি ধরা খাই গেছে। কিভাবে ধরা খেলো? মেয়েটা মানে যখন ও ওই জিনিসটা যখন ওটার ভিতরে মানে মিলাইছে, তখন ওর ম্যাডামে দেখছে যে ও কি যেন একটা দিছে। তো পরে আর জিজ্ঞাসা করছিল যে তুই কি দিছস, তো বলছে টেস্টিং সল্ট, মানে যেটা খাইলে নাকি বলে তরকারি আরো সুস্বাদু হয়। তো ম্যাডাম কিন্তু ওই জায়গার থেকে এক্সট্রা ভাবে ম্যাডাম আগে তরকারি খেয়েছে। তো ম্যাডাম খাওয়ার পরে যখন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে, তখন বিষয়টা জানা জানিয়ে গেছে। ওকে, তখন ওই মেয়েটা ধরা খেয়ে গেছে, ওরে অলরেডি মনে করেন থানায় নিয়ে গেছে এবং কি ওরে ডাইরেক্ট জেলে পাঠাই দিছে। ওকে, তো তারপর আমি ওরে সারাইছি টাকা দিয়া, কোর্টের থেকে উকিল দিয়া,
অনেক টাকা খরচ করে মানে ওটা বাইর করতেছে। তো ওরা কি করছে, 50,000 টাকার লোভে ওই লোকরে মানে লোকের লগে 1.5-2 ঘন্টা দাঁড়াইয়া সম্পর্ক কইরা, কথা কইয়া, ভালো সম্পর্ক কইরা ওই লোকরে চা খাওয়াইছে। তো চা খাওয়ানোর পরে ওর কাছে 50,000 টাকা ছিল, ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে টাকাটা আমারে দিছে অবশ্য। তো ঠিক আছে, টাকা দেওয়ার পরে আমি ওকে সবার টাকা টুকা দিয়ে দিচ্ছি, ওরা সবাই চলে গেছে। তো কি করলো, ওই লোকটারে যে ওরা ওই জায়গায় ফালায় রেখে গেছে, ফালায় রাখছে কই, আপনি ধানমন্ডি 27 নম্বর ওই জায়গায় একটা বিল্ডিং আছে যে গ্লাস ফিট করা পুরাটা, জি 27 নম্বর রোডের মাথায় ওই জায়গায় আবার একটা ময়লার ডাস্টবিন আছে। তো ওই ময়লার ডাস্টবিনটার ওই জায়গায় ওই লোকটা ফালায় রেখে গেছে। তো আমি 2 দিন পরে পুলিশও নেয় না, আর পুলিশ মনে করছে হিরঞ্চি ঘুমাইতেছে, এলে পুলিশও নেয় না। পরের দিন ওরা ওই জায়গাতে আবার কাজে যাইতেছে, যে ওরা মোহাম্মদপুর যাইবো, যে কোনো কাম ওরা করবো। ওরা কইতেছে ভাই ওষুধ দেন, যে কোনো কাম একটা করুম, বইয়া থেকে ভালো লাগে না। তো আমি দিছি, অলরেডি ওরা গেছে, তো মোহাম্মদপুর যাইবো। এই মুহূর্তে ধানমন্ডি দিয়া যখন ঢুকছে তখন দেখছে তো গতকালকে যে লোকরে ওষুধ খাওয়াইছে ওরা, ওই লোকটা ওই জায়গায় পড়ে রয়েছে। তো আমার একজনে ফোনে কইতাছে ভাই আসলে কি লোকটা মারা গেছে নাকি এটা সঠিক কইতে পারবো না, কারণ কাছে যাই নাই অনেক মানুষ। তো আমি বললাম ঠিক আছে, তোরা যেদিক যাইতেছিস তোরা জাগা, আমি আইতেছি। তো পরে আমি ধানমন্ডি 27 নম্বর আইলাম, আয়া দেখলাম যে ওই লোকরে ওরা যে ফালায় রেখে গেছে, ওই লোকের মনে করেন নাক, কান, এই যে আঙ্গুলের এক কর, ঠিক আছে, এই জিব্রা, এই দিক দিয়ে মানে ঠোঁট মোট, এগুলা সব মানে পিঁপড়ায় ডাইরেক্ট খাইয়া ফেলাইছে। ওহো, অধিকাংশ জায়গায় মানে পিঁপড়া খাইয়া ফেলাইছে। তো লোক তো ওই দিনই মারা গেছে। মানে এই ওষুধের রিয়াকশন এত ভয়াবহ হ্যাঁ হ্যাঁ, যে ওই রাতে সে মারা গিয়েছে। ওই রাতেই মারা গেছে। মানে যদি কোনো মানুষের হাত শক্ত না থাকে, যদি দুর্বল থাকে, তাহলে সে জাগায়। কিন্তু আমার কাজের ভিতরে আমার চোখের সামনে আমি কারণ মরতে দেখিনি। আপনি একটাই কেবলমাত্র দেখলেন যে এরকম অবস্থা? হ্যাঁ, একটাই দেখলাম, এটাই জীবনে প্রথম। এবং তার মধ্যেও এক রাতের মধ্যে পিঁপড়া, নাক, পিঁপড়া, নাক, কান, ঠোঁট, হাতের আঙ্গুল এক কর কইরা খাইয়া ফেলেছে, এক কর পুরা। এটা আমরা ঠিক জানি না প্রিয় শ্রোতা, মেডিসিনের জায়গাটাতে যে ধরনের কেমিক্যাল থাকে সেটা যদি পিঁপড়ার কাছে কিংবা অন্যান্য প্রাণী যারা থাকে, পোকা যেগুলো থাকে, তাদের কাছে যদি সেটা টেস্টি হয় তাহলে অনেক সময় ঘটনা ঘটেও যেতে পারে। এবং ও যেটা দেখেছে, ও যে ওষুধের বর্ণনাটা দিয়েছে ওটার সাইড ইফেক্ট, এবং ওটা নিয়ে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা দেখেছি তার রীতিমতো দুর্ধর্ষ। এবং এটা কি ধরনের পেশেন্টকে এটা দেওয়া হয়, একেবারে ভয়াবহ অপারেশনের পেশেন্ট যারা একেবারে মানে কোনোভাবেই যাতে টের না পায়, ঘুমিয়ে থাকে, তাদের একেবারে রীতিমতো সেন্সলেস এর চাইতেও ডিপ পজিশন, তাদের জন্য মোটামুটি ওষুধটা দেওয়া হয়। ওকে, তারপর কি হলো? তারপরে যখন 2 দিন পার হয়ে গেছে তখন ওর তো মনে করেন সব অবস্থা শেষ। তখন আমি নিজেই মোহাম্মদপুর থানার এক দারোগার নাম্বার ছিল আমার কাছে, পরে আমি দারোগারে ফোন দিয়ে বললাম যে স্যার আপনার এলাকায় একটা লাশ পড়ে রয়েছে 2 দিন ধরে, আপনি কি চোখে দেন না? তখন সে আমার বলতেছে তোমার পরিচয়? আমার কোনো পরিচয় নেই, পরিচয় ছাড়া মানুষ। আপনি ধানমন্ডি 27 নম্বর আয়েন, আয় দেন যে একটা লাশ পড়ে রয়েছে। ঠিক আছে, আমি এই কথা বইলা আমি ওই সিমটার নগদের সাথে সাথে আমি ভেঙে ফেলাইছি। ওই সিমটাই আমি আর ব্যবহার করিনি, ইউজ করিনি। কিন্তু আমি ওই জায়গায় স্ট্রং দাঁড়ানো ছিলাম। তো দারোগা আসছে, আরো গাড়ি আসছে, তারপর আঞ্জুমানের গাড়ি আসছে, আঞ্জুমানের গাড়ি আয় ওরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন মানে রাত্রেবেলা খালি ওই দৃশ্যটা খালি আমার বারে বারে মানে মনে পড়তেছে যে কি দেখলাম, একটা মানুষের নাক, কান, চোখ, হাত সব খাই ফেলাইছে পিঁপড়ায়। তো পরে রাত্রেবেলা একা একা মদ খেতেছি, চিন্তা করতেছি, যাই হোক কিছুদিন এরকম গেছে গা। তো যাওয়ার পরে আমি 2004 সালের ঘটনায় আমি বাসা যাইতেছি, তখন আমার বাসা, আমি তখন বাসা নিলাম হইলো আপনার সাভারে, ওকে, হেমায়তপুর স্থানে। তো হেমায়তপুরে আমি যখন ঘর নিলাম, বাসা নিলাম, তখন ওই জায়গায় আমি একা থাকি, সিঙ্গেল। তো হেমায়তপুরে যেতেছি, এই মুহূর্তে ফার্ম গেট এসে দাঁড়াইলাম। তো ফার্ম গেট দাঁড়ানোর পরে গাড়ি পাইতেছি না, রাত্র মনে করেন 1:30টার মতো বাইজা গেছে, গাড়ি পাইতেছি না। তো এই মুহূর্তে একটা নাবানা গাড়ি এলো, মানে প্রায় ওই যে ঠিক হলুদ যেগুলা টিকসি ওইগুলা। তো ওইটার ভিতরে 2টা লোক বহা। তো আমার জিজ্ঞেস আছে দোস্ত খারাই রেসুকে কই যাইবা? আমি বললাম আমি তো সাভার যাবো। তো গাড়ির ভিতর থেকে দোস্ত করে বলতেছে? হ্যাঁ, গাড়ির ভিতরে থেকে দোস্ত করে বলতেছে। তো কণ্ঠটা আমার কাছে মনে হইছিল যে হিজলা কণ্ঠ। তো পরে একজন অলরেডি নেমে আইছে, নেমে আমার বলতেছে দোস্ত কই যাইবা? আমি বললাম সাভার যাবো। সাভার যাইতে হবে না, আজকে আমাদের সাথে চলো। কই যাবো? আমাদের বাসায়। আমি বললাম কি লেগা? কাইচা তুমি চলো, আমার বাসায় গেলে তুমি বুঝতে পারবা কি লেগা। তো তখন আমার লগে এরকম একটা বেশি টাকা পয়সা নেই, বেশি একটা ডরও নাই। যাক, তাও চিন্তা ভাবনা করে গেলাম। তোরা আমার কুড়িল বিশ্বরোড নিয়ে গেছে, যাওয়ার পরে ওদের বাসায় গেছি। তোরা আমার ফ্রেশ হওয়ার জন্য কিছু কাপড় চোপড় দিছে, ফ্রেশ হয়েছি। তো রাত্রেবেলা ওরা আমার যখন খাওয়ান দিছে, 3-4 পদের মাংস অলরেডি। তো খাওয়া দাওয়া করে আমি অলরেডি ঘুমাই গেছি, আমি 2 দিন ধরে ঘুম নাই। তো অগর বাসায় গেছি, ওরা আমার নিচে কিন্তু যে অগর একটা কাজের লেগে, ওরা এনজয় করার লেগে ওরা কিন্তু প্রায় সময় এরকম করে, যে ভালো কোনো চেহারা দেখলে, ভালো কোনো ফেন্স দেখলে ওগুলোকে সম্পর্ক করার চেষ্টা করে। তো আমি তো অলরেডি ঘুমাই গেছি। তখন 5টা বাজে আমার যখন ঘুম ভাঙছে, আমি তখন দেখতেছি যে ওরা 2জন 2 রুমে, সবকিছু আছে ওদের ঘরে, মালপত্র প্রচন্ড মাল জিনিস, ওরা আবার বিদেশ করে আইছে। তো যাই হোক, এখন ওদের দেখে আমি চলে আসলাম। ওরা আবার গাড়িতে আমার আইনা আবার আমার এই জায়গায় নামাই দিছে, ফার্মগেট নামাই দিছে। তো পরে আমি বাসায় গেলাম গা।
তো ওরা কিন্তু আমার মাঝে মাঝেই ফোন দিত, ওই যে হিজলা দুইজন, তো ফোন দিয়া বলতো দোস্ত তুমি কই কি করতেছো। তো এক সপ্তাহ পরে, তো এর ভিতরে আরেকটু কথা আছে, কথা হইলো যে পিছে থিয়েছি আমি একটা পোলা সোয়ারিঘাট থেকে আনছিলাম, লঞ্চের থেকে। তো ওর বাড়ি ছিল পটুয়াখালী, তো ওরা আমি আমার কাছে রাইখা পাইলা লাইলা মানুষ করছি। তো ওই পোলাটা তখন আমার লগে থাকে, নাম সোরাব, জানি না ও আমার শুনতেছে কিনা, মানে ওই ছেলেটা আমার লগে ছিল। তো ওরা একদিন আমার দাওয়াত করলো বৃহস্পতিবার, বলতেছে দোস্ত বাসায় আসো। হিজড়াটা? হ্যাঁ হিজড়া, ওরা দুইজন মানে অনুষ্ঠান করতেছে, যে আমার দাওয়াত করলো যে দোস্ত তোমার নিয়ে অনুষ্ঠান করুন, তুমি বাসায় আসো। তো ওরা প্রচন্ড পরিমাণ মদ খাইতো, বিদেশি মদ খাইতো, আর ওদের ঘরে এক্সট্রা 2-1টা মদের বোতল ফ্রিজের ভিতরে থাকতো। তো বাইকনাটারে নিয়ে আমি চলে গেলাম ডাইরেক্ট। তো আমরা ঘরের ভিতরে বইয়া রয়েছি, কথাবার্তা কইতাছি এমনি। তো রান্না বান্না শেষ হয়েছে, রাতের খাওয়া দাওয়া, অনেক শুধু খাওয়া দাওয়া বলতে কি, অগর ওই জায়গায় গেলে শুধু সারা রাত্র মদ খাইতে হয়। ওরা কি ওই বাসাতে দুজনই ছিল? আশেপাশের লোকজন কি? না না, মানে বাড়িটা হইলো দুতলা, উপরের ফ্লাইটের লোক আছে, ওরা নিচতলায় থাকতো, আর আশেপাশে কোনো মানুষ নেই। যদি অগর ঘরে কিছু হয় এটা মানে বুঝার মতো ছিল না। তো রাস্তার লগে মনে করেন একটা আপনার জানালা, ওই জানালা একজন দারোয়ান বয়ে থাকতো। তো আমরা যেদিন গেছি ওই দিনকার রাত্রে, তো আমরা যাওয়ার পরে এখন প্রচন্ড পরিমাণ মদ খাইছি, আমিও খাইছি, বাইক না খাইছে, ওরা দুইজনও খাইছে। তো ওরা মদ খাওয়ার ফাঁকে ফাঁকে আমি ওগুলো কিন্তু ওষুধ খাওয়াইছি, ট্যাবলেট খাওয়াইছি আমি ওগুলো। তো খাওয়ানোর পরে একজন লোক ছিল একটু মোটা কাটা, একটু স্বাস্থ্যটা ভালো, ও আবার প্রেশারের রোগী। তো ও আমারে কইতাছে যে দোস্ত তুমি আমারে কি মাল খাওয়াইলা, এরকম পিনিক আমার কোনো সময় হয়নি। মানে ও এত মদ খায় টাল হয় না, কিন্তু ও আজকে প্রচন্ড আর পিনিক হইতাছে। মানে আমার কাছে দোস্ত আমার তুমি মাল ঢাইলে আমারে খাওয়াইতেছে, আমার এত পিনিক। ও কিছুক্ষণ পরে ঘুমায় গেছে গা। তো আর একজন আছে হ্যাংলা পাতলা, ওই লোক আর তেমন একটা ঘুমায় না। ও তো আমি যাওয়ার আগে কি করছি, ফোন দিয়া 2টা সিএনজি ওই জায়গায় নিছি অলরেডি, ওর ঘরের থেকে মাল জিনিস আনো এই জন্য। সিএনজি ওয়ালাও এই ব্যাপারটা জানে? হ্যাঁ সিএনজি অলরেডি সব, মানে পুরো নেটওয়ার্ক আপনার রেডি থাকতো? হ্যাঁ, মানে সিএনজির যে ড্রাইভার ও আমার হাতে থাকতো, ও আমি যা কাজ করলে আমার পোলাবাইন যা পাইতো ও তাই পাইতো। তো 2টা সিএনজি নিছি অলরেডি। তো আমি রাত্রে যখন 3টা বাজে গেছে তখন আমার স্মরণ হইছে যে জানালার পাশে তো দারোয়ান আছে, এই লোকটা কি করুম। অলরেডি সিগারেট তো 2-3 প্যাকেট লইয়া ঢুকছি, সিগারেট তো ঘরে আছে। তারপর আমি সিগারেটের সুতা দাম বেরিয়েলাম, দারোয়ানরা কইলাম ভাই সিগারেট তো নাই। কিন্তু দারোয়ান বিষয়টা বুঝে, কিভাবে বুঝে, যে ওরা আগে পরে এরকম করছে, আগে পরে আমার মতো বহুত মানুষ এই জায়গায় ওরা আনছে। তো যাই হোক, দারোয়ান আমি বললাম সিগারেট আনা যাবো। দারোয়ান আমি আপনার সিগারেট আইনা দিতে পারি এক শর্তে। আমি শর্তটা কি, আমার যদি মাল খাওয়ান তাহলে আমি আইনা দেবো। মাল মানি আমার যদি মদ খাওয়ান তাহলে আইনা দেবো। এটা আপনার জন্য একটা মোক্ষম সুযোগ। হ্যাঁ একদম সুযোগ। তা আমি বললাম আমি একদম রাজি হয়ে গেলাম। আমি ফ্রিজে ভিতরে 4টা বোতল আছে, তুই যদি আনাম 1 বোতল খাইতে পারস তাই আমি তোরে খাওয়াবো যা। পরে ওরা আমি 100 টাকা দিলাম, ও আমার সিগারেট আইনা দিল। অলরেডি আমার 10টা সিগারেট নিয়েছে। তো 10টা সিগারেট নিয়ে আনার পরে আমি এরকম একটা গ্লাস নিলাম, গ্লাস নিয়ে ওরে ওই গ্লাসটার ফুল 1 গ্লাস মাল দিছি। তো ওরে আমি 1 গ্লাস যখন দিছি, মদ ঢাইলা দিছি, তখন ও 1 গ্লাস থেকে মনে হয় 3 চুমুক খাইছে। 3 চুমুক খাওয়ার পরে বলছে কি রে বাবা এটা কি মদ, কুলজা গুড়া সব ঝুলা বুড়া যাইতেছে। আমি বিদেশি খাইছিস কোনো সময়? কয় না ভাই, আমি তো আমার জীবনে আমি সই দেয়, আমি জানলার দ্বারে বয়ে থাকি, খালি গ্যারান হুমকি মদ খায়। কি জিনিস এটা তো আজকে তো পাইলাম। মানে ও তো কিছু মানে খাওয়ার 10 মিনিট পরে ওর অবস্থা সেন্স খারাপ। তো ওরও মানে ঘরের ভিতরেই, তো ওরও ঘরের ভিতরে নিয়ে রাখা হয়েছে। পরে সিএনজি ফোন দিলাম, তোমরা কই? গেটের সামনে। আচ্ছা গেটের সামনে থাকো। বাইকনারে কইলাম ঠিক আছে, ব্যাগ বাইর কর। অগ ঘরে বিদেশি বড় বড় ব্যাগ থাকতো। তো কিসে চাকরি করতো ওরা? ওরা বিদেশ করে আইছে দুইজনে, মানে অনেক পয়সা পাতি আছে ওগো। ওকে। তো এখন আমি বাইকনারে বললাম কি ব্যাগ বাইর কর। তো বাইকনার ডয়ার খুললে ব্যাগ বাইর করছে, এরকম বড় বড় ব্যাগ। ওইগুলার ভিতরে কি ঢুকাইলাম, যে আপনার কিছু কিছু জিনিস আমার ওকে পছন্দ হইতো, যে মদের গ্লাস ছোট ছোট ওরা বিদেশ থেকে আনছে। তারপরে কিছু কিছু মনে করেন ওই যে গাড়ি ছোট ছোট দামি হেভি দামি গাড়িগুলাই, মানে আমি যেগুলো আনতে পারবো ওইগুলা, এরকম ল্যাপটপ, তারপরে সাউন্ড বক্স, ডিভিডি। তারপরে ওগো দুইজনের কাছে মনে করেন 4টা মোবাইল ছিল, 4টাই বিদেশি সেট ছিল, বিদেশ থেকে ওরা আনছে। তো পরে টাকা পাইছিলাম প্রায় মনে করেন 2 লাখ টাকার মতো ক্যাশ টাকা। মানে ওরা জিনিসটা বুঝতে পারছে হয়তো, কিন্তু ওই যে লোক একটু মোটা কাটা স্বাস্থ্য, ওর ঘরের ভিতরে যে মানে স্টিলের আলমারি আছে ওটা ভাঙা কোন রকম সম্ভব না, কোনো কিছু দিয়ে ভাঙা সম্ভব না। মানে ওটা এত ওজন, এত মোটা, আপনি বলার বাইরে। আর এই ঘরে যা ছিল এই ঘরে তো সব শেষ, অলরেডি ভাঙ্গা ছিঁড়ে গেছে। তো পরে যা পাইছি তাই, যে গাড়ি বইরা একটা টিভি ছিল তাও সব নিয়া বাস চলে পড়লাম আমরা ওই জায়গার থেকে। তো ওরা তো 3 জনেই এক রুমের ভিতরে ঘুমাইতেছে। মানে 3 দিন পরে হুশ হয়েছে ওই মোটা লোকটা। হুশে আমার ফোন দিছে, ভাই দোস্ত, হ্যাঁ কি দোস্ত তুমি এটা কাম করলা? কি করলাম? তুমি এইভাবে আমার ঘরে 2টা মানুষকে খাওয়ায় ফালায় রেখা তুমি মাল জিনিস নিলা গেলা, টাকা নিলা, মোবাইল নিলা, ঠিক আছে?
তো তুমি আমার বলতা যে তোমার টাকার দরকার, 2-4-5 লাখ টাকার দরকার, আমার বলতা তুমি কয় টাকা নিছো, 2 লাখ টাকা নিছো, এটা কোনো টাকা হইলো? তুমি যদি আমার বলতা যে আমি 5 লাখ টাকার দরকার, আমি দিতাম। আমার ঘরে 1 কোটি টাকা থাকে সবসময়, আমি ওই পোলা, আমি 2টা মানুষ বিদেশ তেইছি, তুমি বুঝো? তুমি কয়টা টাকা নিলা সাধারণ? তো অনেক কথা হয়েছে ওর লাগে। তো আমার বলছে ঠিক আছে, তুমি আমার টাকা নিছো, আমার ক্ষতি করছো, আমার কোনো দুঃখ নাই, যদি কোনোদিন তোমার লাগে আমার দেখা হয় আমি তোমার তুইও বলুম না, এখন যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটাই থাকবো, আমি কোনোদিন তোমার তুই বলুম না, কিন্তু তুমি গাদ্দারি করছো, এটা আমি করিনি। তখন আমি বললাম হ্যাঁ আমি গাদ্দারি করছি, তুই তো করস না। যাই হোক, আইসা বললাম ওই জায়গার থেকে। তো ওই লোকের লাগে আমার কিন্তু দেখা হয়েছিল কিছুদিন পরে, প্রায় 6 মাস পরে আবার আমার এই একই জায়গায় দেখা হয়েছে ফার্মগেটে। তখন দেখা হওয়ার পরেও আমার শুধু একটা কথাই বলছে যে দোস্ত তুমি কাজটা ভালো করো নি। গাড়ি থেকে নাইমে অলরেডি আমার সামনে আসছে, আইসাও আমার বলছে দোস্ত তুমি কাজটা ভালো করো না। আমি তোমার মানে বেজার না, আমি তোমার লাগে কথা কম, যতদিন তুমি বাঁচবা ততদিন আমি তোমার লাগে কথা কম। তো যাই হোক, চলে আসলাম ওই জায়গার থেকে। তখন আমি কেরানীগঞ্জ আমার দলপল সব সহ ওই কাজ কইরা আমার দলপল সব সহ 2.5 লাখ টাকা সহ ওদের কিছু মাল জিনিস মোবাইল টোবাইল সব নিয়া এক রুমের ভিতরে সবাই বইছে, 21 জন মানুষ। তো এর ভিতরে কি হয়েছে যে আমার লগে একটা পোলা কাজ বাদ দা, ও আপনার পুলিশের সোর্স হিসাবে কাজ করতেছে, মানে ও চাইতেছে যে আমার পুরো গ্রুপটা আমার ধরাই দিবে। ওকে। তো ওইটা চাইতেছে ও কিভাবে যেন ডিবির লগে হাত হইছে। তো ও কি করছে এই বিষয়টা মনে করেন, আমি ওই দিনকা ও জানে যে আমি আজকে কাজের থেকে আইছি, কাজ করে আইছি কুড়িল বিশ্ব, ও সব জানে, সম্পূর্ণ জানে, কিন্তু ও আমার লগে থাইকা ও কিন্তু আমার লগে গাদ্দারি করতেছে, এটা আমি জানি না। তো সবার টাকা দিছি, ওরও টাকা দিছি, কিন্তু ওই লোকেরও আমি টাকা দিছি। তো টাকা দেওয়ার পরে সবাই টাকা টুকা নিছে, তো নিয়া সবাই জুয়া খেলবো ঘরের ভিতরে। তো আমার কাছে কটা বোতল আনা, তো আমি একজনের ফোন দেয়া, আমি কইলাম 4-5টা বোতল পাঠাই দেন, বড় বোতল, বিদেশি বোতল। তো 5টা বোতল পাঠাইছে, সবাই মিলা খাইছে। তো খায়া ওরা সবাই মনে করেন খেলতেছে, আমি আর খেলি না, আমি বয়ে রয়েছি চুপ করে। তখন কি ওই মুহূর্তে মনে করেন আমার আমি পাসমু করে মানে অবস্থা নাই, আমার সিরিয়াস, আমার জন্টিস, মানে আমার যে দেয় ওই মনে করেন ওর কান্দ নাই, যে পোলা বাঁচবো না। যে কোনো মানুষ আমার দেখলে তখন কান্দ নাই, তো যা আসলে বাঁচবো না, চেহারা মেহারা অবস্থা মানে পুরা করুন হয়ে গেছে। তখন কি করলাম, আমি রুমের ভিতরে বহা, ওরা সবাই খেলতেছে, কিন্তু ওই যে পিছনটা বাইরে গেছে এটা আর আমি জানি না। আবারও যাচ্ছি আব্দুল করিমের কাছে, তারপর কি হলো? তারপরে ওই রুমের ভিতরে আমি সব মানুষ মানে খেলাধুলা চলতেছে, আমি রুমের ভিতরে বসা। তো অলরেডি আমার তো অবস্থা প্রচন্ড খারাপ, আমার যে দেখে ওই মানে কান্নাকাটি করে যে ও বাঁচবো না, মানে অবস্থা খুবই করুণ। তো এর মাঝে আরেকটা কথা কি, মানে যেটা ভুলে গেছি যে তখন আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে মেয়েটা ছিল আসমা, যে মেয়েটা আমার সাথে কাজ করতে This track was downloaded from FusionBD.com. করতো, সে মেয়েটার নাম ছিল আসমা, কিন্তু ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক না, কিন্তু হয়তো মানে এটা ভালো সম্পর্ক, মনের সম্পর্কই। তো আমি ওরা অনেক কিছু কিন্তু দিছি, যেমন আমি ও যে কাজ করে আইছে স্বর্ণের, ওই কাজের থেকে ওরা কিছু জিনিস আমি ওরা দিয়ে দিছি, স্বর্ণের জিনিস, যেটা তুই রাইখা দিবি, আমি যদি কোনোদিন নাও থাকি তোর জীবনে, আর যদিও থাকি তুই এটা রাইখা দিবি, এটা কারণে দিবি না। তো কইছে এটা রাইখা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আপনি যদি দেবার ইচ্ছা থাকে তাহলে আমার একদিন সাজায় নিয়ে স্টুডিওতে নিয়ে আমার একটা ছবি তুলে নি, তাহলে ওইটা থাকবো। তো আমি বললাম ঠিক আছে। তো তখন ওই মেয়েটা মানে ও আমার পিছনে প্রচুর খাটাখাটি করতেছে, যে ও মানে বিচরাইতেছে কার কাছে গেলে মানে আমার এই রোগটা ভালো হইব। ও মানে প্রচন্ড অবস্থা ওরও খারাপ, ও আমার নিয়ে সারাক্ষণ টেনশন করতেছে। এই মুহূর্তে কি করলো যে আমার ওই লোকটা ওই যায় অলরেডি ডিবিতে একদম ডাইরেক্ট ডিসি সাহেবের লয়ে কথা কয়ে গাড়ি আনাইছে, আপনি ডিবির থেকে 4টা গাড়ি আইছে, ও নিজে ফোন দানছে। পুরা সব গ্রুপটা আপনার ওখানে আছে, মানে ওর টার্গেটই ছিল যে পুরো গ্রুপটাকে একসাথে ধরিয়ে দেয়া। ওরে সহ 21 জন আমরা, ঠিক আছে, শুধু ও নাই, আমরা 20 জন রুমের ভিতরে, 4টা ডিবির গাড়ি আছে, তার ভিতরে সব সিনিয়র অফিসাররা, মনে করেন একদম মানে আমার বাসায় ঢোকার মতন 2টা রাস্তা, এই মুখে একটা এই মুখে একটা, 2 রাস্তা দিয়ে মনে করেন 2টা করে গাড়ি ঢুকছে, 4টা গাড়ি ঢুকছে অলরেডি, ঢুকে আমার পুরা ঘর একদম গেরাও এডাক করে লাইছে ডিবিতে। তো যখন এডাক করে লাইছে তখন আমি ঘরের ভিতরে না, কিন্তু আমি কিন্তু ঘরের বাহিরে,
ঘরের বাইরে বলতে কি মানে আমরা যে জায়গায় থাকতাম জায়গাটা হলো মেন রোডের লগে। তো আমি শাটার খুইলা, ওইটা শাটার সিস্টেম, শাটার খুইলা আমি বাইরে হয়েছি, সামনে আবার হলো মসজিদ। ওই মসজিদের 2 তলায় মানে যাই আমি বয়ে রয়েছি, ভালো লাগতেছে না কোনো কিছু। ওই জায়গায় ফ্যানের বাতাস খাইতেছি। তো আমি দেখলাম যে পুরা সব গেরাও করে লাইছে, অলরেডি আমার কিন্তু দেখে নেই। তো সবারে পাইছে, আমারে পাইতেছে না। তেমন আমি ওই জায়গায় কি কারণে নামছি, যে ওই যে আমি একটা বাইকনারে পাইলা পালছি, সুয়ারি গাড়িতে টোকাই নিয়েছি। তো আমার ওই বাইকনা ওরে বাঁচাইতে হবে, আমার ওরে বাঁচানোর জন্য নিজে যাই অ্যারেস্ট হয়েছি। আমি মসজিদের 2 তলা থেকে দেখতেছি ওরে প্রচন্ড পরিমাণ মারতাছে দারোগায়। মানে ও কই আই দিছে, জ্বর যদি না পান ওর 14 পুরুষের ঠিকানা পাইবেন, শুধু ওরে যদি আপনি 2টা বাড়ি দেন। সোরাব রে, আমার ওই বাইকনার নাম ছিল সোরাব। তো ওরে দারোগা মানে প্রচন্ড পরিমাণ মারছে। তো মারার পরে আমি ওই জায়গার থেকে মানে ওটা সহ্য করতে পারি না, যে আমার কারণে তুই মেরে খেতেছিস, পিছড়াইতেছে দারোগায় আমার। আচ্ছা আমি অলরেডি নাই মায়া করছি। আমি যখন দারোগার সামনে দাঁড়াইছি তখন আমার জিজ্ঞাসা তোর নাম কি। তো এই জায়গায় আরেকটা বিষয় হলো কি, যে আমার নাম আব্দুল করিম, ঠিক আছে, কিন্তু আমার যারা মানে আমি জাগর সাথে পরিচিত কিংবা যারা আমারে চিনে সবাই কিন্তু জানে যে আমার নাম রহিম। রহিম, আব্দুল রহিম মানে আব্দুল করিম নামে, এটা আমার অরিজিনাল না। আমি কারোর কাছে নাম লুকাই না, কারোর কাছে কোনো কিছু না, কিন্তু অনেক প্রায় মানুষই আমার চিনে আমার নাম আব্দুল রহিম। যা মানে আমি নিচে নাইমা এসে আমি দারোগার সামনে যখন দাঁড়াইছি, দারোগা আমার বলতেছে তোমার নাম কি, তখন আমি বললাম আমার নাম রহিম। তো ঠিক আছে, তোমার নামে থানায় মামলা আছে, সর্বোচ্চ 7টা মামলা আছে, আর এটা নিয়ে এখন বর্তমানে 8টা পুরো হয়ে গেল, তুমি চলো। মানে আমার পরিস্থিতি দেখা দারোগা আমার কইতেছে যে তুমি চলো, হাইটা চলো, তোমার কেউ ধরে নিব না। মানে আমার হ্যান্ডকাপও লাগাইতেছে না, আমার কইতেছে তুমি হাইটাই চলো। তো পরে হাইটা আইসি, ওদের গাড়িতে উঠছি। তো গাড়িতে উঠার পরে আমার দল সহ মানে একদম যে পোলাটা ধরা দিছে ওরা সহ 21 জন। আমি যখন গাড়িতে উঠছি তখন আমি ডিবির দারোগার আমি বলছিলাম যে স্যার, যে ধরা দিছে ও কিন্তু আমার দলের পোলা, ও আমার লগে কাজ করে, কিছুক্ষণ আগে আমার কাছ থেকে টাকা নিছে 20,000, কিন্তু এই মাত্র আমার ধরাই দিল, ঠিক আছে, ও আমার দল সহ। কিন্তু আপনি যদি ওরা বিশ্বাস করে ছেড়ে দেন, ওর জীবন এটাই করবো, আপনি ওরা ছেড়েন না। তখন নিয়ে গেছে। তো যখন ডিবি অফিসে নিয়ে গেছে তখন মানে পুরা ডিবি অফিস গরম হয়ে গেছে। আপনার যত মিডিয়ার সাংবাদিক আছে সবাই আসছে, অলরেডি সব মিডিয়ার সাংবাদিক রাইছে, ছবি তুলতেছে, ডাইরেক্ট সব দাঁড়া করে রাখছে। তো একটা বিষয় হলো যে যখন ডিসি স্যারের রুমে যখন নিয়ে গেছে, একজন একজন করে ডাকাইতেছে, তখন আমার যখন ডাকাইছে তখন ডিসি স্যার আমার দেখা কইতাছে যে আপনি কি বাঁচবেন। আমি বললাম স্যার এটা আমি তো জানি না, বাঁচবেন না। আপনার চেহারায় কয় না যে আপনি বাঁচবেন, আপনি কিভাবে কন যে আমি জানি না। আপনার কোন দারোগায় মারছে? আমি কই না স্যার মারে নেই। কি লেগে মারে নেই জানেন আপনি? আপনার অবস্থাই করুন, আপনার বাড়ি দিব কোন জায়গায়, জায়গা নাই তো। তো যাই হোক, আমার আর ওই জায়গায় অনেক ছবি টবি তুললো, পরে টিভিতে দিছে, পেপারে দিছে। হ্যাঁ মানে কত সালের ঘটনা এটা? 2006 সালে। তো ডাইরেক্ট মানে কোন কোন পত্রিকা এসেছিল আপনার মনে আছে? আপনি কি দেখার সুযোগ পেয়েছিলেন পত্রিকাগুলো? না পত্রিকা আমি দেখি না, আমি পরবর্তীতে শুনছি একটা গ্রুপ সহ ওই জায়গায় ডাইরেক্ট ডিবি অফিসে ঢুকলেই আছে, ডিবি মানে ডিসি সাহেবের রুমে ঢুকার আগেই ওই জায়গায় লাগানো আছে যে অজ্ঞান পার্টি 21 জন সদস্য, ওই জায়গার নাম দেওয়া আছে প্রত্যেকের, এবং দিয়া সবার ছবিটা সুন্দর করে দেওয়া আছে। 21 জন সদস্য যে তখন তো দিয়া পরের দিন মনে করেন চালান করে দিল। তো চালান করে যখন আমার চালান করে দিল, মানে কোর্টে চালান করে দিল, কোর্ট থেকে আমার কিন্তু কারাগারে পাঠাই দিল। তো কিন্তু কারাগারে আমি যখন গেলাম তখন অলরেডি আমার একটা মামলা নিয়ে আমি গেছি, যে আমি ডিবিতে আমার যে ধরে নিছে আমি একটা মামলা নিয়ে গেছি। তো ওই জায়গায় যাওয়ার পরে সর্বোচ্চ আমি দেখি আমার 8টা মামলা লেগে গেছে, মানে আমার 8টা মামলা আমার দিয়ে দিচ্ছে অলরেডি। কিন্তু এর আগে পরে আমার কোনো পুলিশ ধরেও নাই, কেউ কিছু না, খুদাই মামলা হয়ে রয়েছে, ওই রহিম নামের উপরে সব মামলা হয়ে রয়েছে, ঠিক আছে। তো তখন আমি জেলে প্রথম ঢুকছি, যাওয়ার পরে আমার 2 পায়ে বেরি লাগাই দিল, একটা ডান্ডা বেরি আছে এটা লাগাই দিচ্ছে, মানে 2টা রড, 2 পায়ের ভিতরে 2টা করা চুরির মতো, আর এই জায়গায় একটা লটকানো একটা চুরি আছে, তো এটা দিয়ে মাজায় মানে রাখতে হয়। বেরি লাগাই দেওয়ার পরে আমি এটা সাহেব সুপার এগুলো মানে সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে স্যার আমি তো খারাপ, আমি তো স্বীকার করছি, জজের কাছে শুদ্ধ আমি স্বীকার করছি, মানে সিএম কোর্টে। তখন আমার জজ আমার জিগাইতেছে যে আপনি কি অজ্ঞান পার্টির সদস্য? তাই আমি বললাম হ। আপনি কি করছেন? আমি বলি হ। না আমার যা জিজ্ঞেস আমি তাই হ কইছি, আমি একটাও না কইনি। তো নগদে যখনই মনে করেন আমি সবার কাছে স্বীকার করলাম যে আমার বেরিটা যে কোনো ভাবে খুলে দেন, কিন্তু বেরি খোলার নাই, যেহেতু 8টা মামলা, যদি 2-1টা মামলা আমার যাবি নয় তাহলে আমার বেরি পরে আর চিন্তা ভাবনা করবো, কিন্তু আমি টাকা দিয়ে আমার বেরি ছুড়াইতে, তখন তার আমার বিষয়টা কেউ জানে না। ও তার আগে আমি আপনার বলি নাই যে আমি কিন্তু বিয়ে করছি, ফাঁকে যখন আমি বিয়ে করছি তখন ওই ঘরে আমার এক বাচ্চা আছে, যখন আমি ধরা খাইছি তখন কিন্তু আমার ছেলেটা হয়েছে। আর আমার সাথে যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা কিন্তু আমার সাথে পল্লিবাজি করে গেছে। তো যাই হোক, আমার ছেলে আছে, সব আছে। তো এখন আমার ওই বিয়ে কাকে করলেন? আসমাকে বিয়ে করেননি? না আসমাকে তো আমি বিয়ে করিনি। তাহলে কাকে বললেন? আসমার সাথে আমার এমনি একটু সম্পর্ক, আমার স্ত্রী হলো ফাতেমা, আমি যারে বিয়ে করছি সে আমার স্ত্রী, সে হলো আমার ফাতেমা। সে জানতো? হ্যাঁ সে জানতো, সে আমি এত অকর্ম কুকর্ম মানে যা কিছু করছি সবকিছু সে জানে, ঠিক আছে, কিন্তু সে আমার প্রতি মুহূর্তে বারণ করতো, আমি তার কথাটা শুনতাম না।
যার কারণে আজকে আমার কপালে এই পরিণতি। যাই হোক, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি 6 মাস ছিলাম। 6 মাস থাকার পরে তখন আমার পরিস্থিতিরা মানে ওই যে আমি যে একটা পরিস্থিতির ভিতরে খারাপ পরিস্থিতি মানে বাঁচবো না, ওই পরিস্থিতিরা তখন একটু কাটছে। জেলের ভিতরে যে বাহাদুরি করতে পারে ওই ভালো থাকতে পারে। বাহাদুরি বলতে হলো কি জানেন, যে জেলের ভিতরে কিন্তু টাকা চলে, একদম ক্যাশ টাকা। আপনার 1000 টাকা লোড আছে আপনার কাছে, আপনি ওই জায়গার বাদশা, আপনি একটা সিট কিনবেন, কিনে আপনি আরামায়েশ করে থাকতে পারবেন। তো তখন আমি মনে করেন আমার আবার একটা যোগ্যতা ছিল কি যে আমি যে কোনো জায়গায় গেলে একটা কাজকর্ম নিতে পারতাম, বাহিরেও ভিতরেও। তো ভিতরে যাওয়ার পরে আমি পরিস্থিতিটা দেখা তখন আমি ওই জায়গায় জেলের সুপারের কাছ থেকে আমি চাইয়া নিলাম, জেল সুপারের কাছ থেকে, স্যার আমার একটা যে কোনো একটা কাজ দিতেই নাহলে আমি থাকতে পারবো না, আমি অবসর থাকার মতন পোলা আমি না, আমি থাকতে পারবো না। তখন আমার সুপার বলতেছে, ওই মিয়া তুমি তো হাজতি, তোমার আমি কি কাজ দেবো? যদি তুমি কয়াতি হইতাম তাহলে তোমার আমি যে কোনো কাজ দিতাম। হাজতি আর কয়াতির ভিতরে আবার একটা পার্থক্য কি, যে আমি হইলাম নতুন আসামি, আর যে কয়াতি হইলো পুরান আসামি। ওর সাজা অলরেডি জজে দিয়ে দিছে, সাজা লাগিয়ে গেছে, ওর গায়ে সরকারি পোশাক চলতেছে, আর আমার গায়ে আমার কিনা টাকা আমার পোশাক চলতেছে। তো তখন আমার কাম্পাস দিব না, আমি অনেক রিকোয়েস্ট করছি সুপারে যে আমার বেরিটা যে কোনো ভাবে হোক কাটাই তৈব। রিকোয়েস্ট কইরা সুপারে ঠিক আছে, আমি কইলাম আমার রন্ধনশালায় মানে চৌকা ওয়ার্ড যেটারে মানে যেটার ভিতরে ভাত রান্না করে, আমি কইলাম আমার চৌকা ওয়ার্ডে আমার কাম্পাস দিন। তো আমার দিব না, আমি অনেক রিকোয়েস্ট করে চৌকা ওয়ার্ডে কাম্পাস নিলাম। তো চৌকা ওয়ার্ডে কাম্পাস নিয়ে দেখতেছি আমি মনে করেন মানে খুবই ভালো আছি। যেমন কি ওই জায়গার ভিতরে আবার বেচা কিনা হয় চৌকা ওয়ার্ডের ভিতরে, মানে আমরা যে চাউলটা পাক করি, আমি প্রতিদিন মানে 40 বস্তা চাউলের ভাত রাঁধছি, 50 কেজি চাউলের বস্তা প্রতিদিন আমি রান্না করছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যত আসামি আছে সব আসামির খাওয়ান প্রতিদিন আমার রান্না করতে হইতো। তো রান্না করতাম, তো ওই জায়গায় কি করতাম, আমরা একটা ফ্রেশ দেখা মানে 10 বস্তা চাউল অলরেডি রান্না করছি, ওর ভিতর থেকে একটা বস্তা ফ্রেশ দেখা পয়সা রাইগা দিতাম, রাইগা দিয়ে আমরা ওইটারে লাস্টে ভালো করে ধুইয়া ফ্রেশ করে রান্না করতাম নিজেরা খাওয়ার জন্য। আর আসামি যেটা খাইতো এটা কোন রকম এক দোয়া দিয়েই মনে করেন এটা রান্না হয়ে গেছে। অনেক সময় কিন্তু চাউল দোয়া ছাড়াই এটাকে ডাইলা দেওয়া হয়েছে, মানে পরিবেশটা খুবই খারাপ ছিল। আর আমরা তো নিজেরা রান্না খাইতেছি, এটা লাগার নিজেকে পরিবেশ অনেক ভালো। তো ওই জায়গায় কি করতাম, ওই এক জগ পানি খায় এরকম জগ আছে, তো ওই জগের ভিতরে করে এক জগ ভাত যদি কারোরে বিক্রি করতে পারতাম তাহলে 1 প্যাকেট গোলিপ সিগারেট দিত। আর জেলখানায় 2 প্যাকেট গোলিপ সিগারেট আপনি কারোরে দিবেন, নগদ আপনার 100 টাকা দিবেন। এটা বানিয়ে আবার আরেক ইনকাম শুরু হয়ে গেছে। তখন এটা কি করতাম, ওই একজনের কাছে জগ দিয়া ভাত বেচতাম, একজনের কাছে ডাউল বিক্রি করতাম, একজনের কাছে তরকারি সবজি এগুলো বিক্রি করতাম। তো আমার প্রতি সপ্তাহে আমার কাছে দেখা গেছে কি জানেন, 20 প্যাকেট গোলিপ সিগারেট আছে। 20 প্যাকেট গোলিপ সিগারেট থাকা মানে আমার কাছে মনে করেন 1000-1200 টাকা একদম অলরেডি আছে জেলখানার ভিত্তি। আমি জেলখানার ভিত্তি 1000-1200 টাকা পাইতেছি। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যাই হোক, আপনি এই সময় পর্যন্ত বিয়ে করলেন, তারপরও বাড়ির সাথে আপনি যোগাযোগ করেননি? না, বাড়ির সাথে তাও আমার যোগাযোগ নেই। কিন্তু যোগাযোগ নাই ঠিক আছে, কিন্তু আমি বিয়া করছি, আমার পরিবার কিন্তু আমি বাড়িতে পাঠাইছি, আমি ছাড়া সে কিন্তু আমার বাড়িতে গিয়ে আইছে এবং আমার বাচ্চা নিয়ে। কিন্তু আপনি জাননি? না, আমি যাই নাই, আমার পরিবার এবং আমার বাচ্চা তারা দুইজনই বাড়িতে গেছে। আপনি যখন জেলে ছিলেন তখন তারা কোথায় ছিল? তখন তারা তাদের বাড়িতে ছিল, তারা অনেক কষ্টে দিন কাটাইছে। তারা যা পরিমাণ কষ্ট গেছে, মানে আমার স্ত্রী ঠিক আছে, সে ইচ্ছা করলে আমার থেকে ভালো কিছু পাইতো, আমার থেকে ভালো কোনো পরিবেশে যায় আসে মানে বসবাস করতে পারতো, ভালো কোনো জায়গায় যায় বিয়া বইতে পারতো, কিন্তু সে কখনোই করেনি। বিগত আমি 3 বছর ছিলাম না, সে তার মা বাবার গালি অত্যাচার মায়ের সবকিছু সহ্য কইরা তারপরও সে কাগজের কাম করছে, তারপরও সে খাইছে, তারপরে সে মানে আমারে ত্যাগ করেনি। আমি তার কাছে চিরঋণী, আমি তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী, আমি তার কাছে অহনো ক্ষমা চাই। আর মানুষের কাছে তো চাই, কিন্তু তার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকুন, এটা কোনোদিন আমি শোধাইতে পারবো না। তো জেলখানায় এখন আমার এইভাবে দেখি যে টাকা ইনকাম হইতাছে, তো আমি এক পর্যায়ে অনেক টাকা ইনকাম হইতাছে, আমার কাছে মনে করেন প্রায় 8-9 হাজার টাকার মতন আছে জেলখানায়। তো এটা আবার আরেকটা বিষয় হলো কি, যে জেলের যারা মানে যারা সিনিয়র কর্মকর্তা আছে, ওরা প্রতি সপ্তাহে চেক করে, চেক করে আমার লাগে যদি টাকা পায় তাহলে আমার নামে রিপোর্ট, মানে যেমন থানায় মামলা হয়েছে ওরকম আমার কাছে একটা মামলা হয়ে গেছে, তখন ওরা কি করবো, ডাইকা নিয়ে পায়ে বেরি লাগাই দিব, আবারও বেরি লাগাই দিব। এটা হলো আউরা বেরি আর এটা হলো ডান্ডা বেরি, তো এটা হলো আরেক ভেজাল। তো যার কারণে টাকা পয়সা খুব সাবধানে রাখতে হয়। তো রাখতেছি চলতেছি, তো এই মুহূর্তে মানে আমার উপরে প্রচুর চাপ আইতেছে, যে এদিকটা কিন্তু আমার বাড়ির সাথে কোনো কানেক্ট নেই, আমার পরিবারও কিন্তু জানে না আমি কই আছি, সে কিন্তু আমার অলরেডি বিচাইতেছে। তো 6-7 মাস পরে সে কিভাবে ঘুরতে মনে করেন থানায় যায়, মনে করেন এই খবরটা নিচ্ছে আপনার বউ। হ্যাঁ, মানে ও আমার সব দিক দিয়ে বিচাইছে, আমার ছবি দিয়া সব দিক আমার বিচাইতেছে, আমার ছবি মানুষের কাছে দিয়া বিচাইতেছে মানে। তো পরে ও জানি কেমনে যে এলাকায় থাকে, ওই এলাকায় একটা পোলা ছিল খারাপ, নাম মানিক, ওই পোলাটা জেল থেকে বাইরে আইছে। তো আমি ওই পোলার লাগে আমার লাগে ভিতরে কথা হয়েছে, তো কথা হয়েছে পরে আমি হইলো ওই পোলাটারে কইলাম যে দেখ মানিক, আমি তো এই জায়গায় আছি, ও কিন্তু জানে না, তুই ওর পুরো অ্যাড্রেসটা দিবি যে ও আমার লাগে কিভাবে দেখা করতে পারবো।
তো তখন আমার 7 মাস পার হয়ে গেছে গা। তো ঠিকানাটা পাইছে, পাওয়ার পরে নগদই জেল গেটে চলে গেছে, যা টিকিট কইরা নগদ অলরেডি আমার লগে দেখা কইরা, মানে ও তো পুরো পাগল হয়ে আছে আমার খুঁজতে খুঁজতে। তখন ও যখন আমার পাইলো তখন ওর একটু সান্ত্বনা দিলাম, বুঝ দিলাম যে দেখো টেনশন করো না, হ্যাঁ আসি যে কোনো ভাবে, এখন মানে আমার তো কোর্ট আছে, শনি রবিবারে আমি কোর্টে যাবো, তখন তুমি কোর্টে খাওয়ার নিয়ে আইতে পারবা আমার লেগা। তখন কি করলাম, টাকাটা তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওরে দিতে পারতাছি না। আমি যদি ওই ফাঁকদা দিবার যাই তাহলে টাকাটা আমার ভিতরেই পড়ে যাবো, ওটা আর আমি পাবো না, ও পাইবো না। তো তখন আমি ভিতরে থাকলাম, ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে, 2বার স্লিপ করছে, 2বার স্লিপ করে আমার লগে অনেক কথাবার্তা হয়েছে। তো পরে রবিবারে আমি আমার কোর্ট আমার ঢাকা 10 কোর্টে নিয়ে আইছে গারদে, তখন ওরা ঢাকায় আনছি, ও আমার জন্য খাওয়ান নিয়ে আইছে বাসার থেকে পাকাইয়া, আমার ছেলেটারে নিয়ে আইছে। এখন ওরে টাকা দিলাম, যে টাকা নাও তুমি খরচ মরচ করে চইলো, আর আমি আমার কাছে টাকা আছে, আমি টাকা দেওয়া ঢাকা জেল ট্রান্সফার হইতেছি, মানে অন্য কোন এক জেলে যাইতেছি, এই জেলে থাকাটা অনেক কষ্ট। পরে ওরে বললা ঠিক আছে যে তুমি আমার তো ওই জায়গায় দেখা পাইবা না, কিন্তু কোর্ট আমার যখন তখন দেখা পাইবা। তো আমি অলরেডি তখন কিন্তু আমার 4টা মামলা কিন্তু যাবি নিয়ে গেছে। তো আমি এই মুহূর্তে কি করলাম, ঢাকা জেলের মানে ডিপুটি জেলার রে টাকা দিলাম, টাকা দিয়া আমি ট্রান্সফার হইলাম যে আমি ঢাকায় থাকুম না, আর আমি 4000 টাকা দিচ্ছি যে আপনি আমার ঢাকার থেকে অন্য যে কোনো জেলে পাঠাই দিবেন, ঢাকা শহরের ভিতরে হোক আর ঢাকার বাইরে হোক। তো আমার কি করলো যে ঠিক আছে পাঠাই দিম 15 দিন পরে। তো 15 দিন পরে আমার নামে চালান আসলো, আমার পাঠাই দিল ওই কাশীপুর গাজীপুর নতুন জেল হয়েছে, ওই জায়গায় আমার পাঠাই দিল। ওই জায়গায় খুবই শান্তি, জেল খুবই নীরব। তো ওই জায়গায় যাইতেছি, এখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানেক্ট মানে দেখা হইতাছে। কিভাবে হইতাছে, আমার একটা উকিল আছে, আমি জেলখানার ভিতরে থাইকা উকিলে টাকা দিতেছি, আমি কোর্টে আসলে আমার কাছে টাকা, উকিলে আমি টাকা দিতেছি, আর আমার স্ত্রী ওই জায়গায় এসে তার কাছ থেকে খবর নিতে আছে যে আমার কোন দিন কোর্ট, ওই দিন আমার লাগে দেখা করবো। যাই হোক এইভাবে চলতেছি, আমার কাশীপুর পাঠাইছে। তো কাশিমপুর 1 নম্বর জেলে যায় 6 মাসের মতো ছিল। তো 1 নম্বর জেলে 6 মাস থাইকা দেই না, 1 নম্বর জেল পালা না, ওই জায়গাও থাকা যাইব না। তখন আবার ডিপুটি জেলারে টাকা দিলাম যে আমার ট্রান্সফার করেন। কিভাবে ম্যানেজ করতেন টাকাগুলো? টাকাগুলো তো ওই যে আমি এভাবে ওই সিস্টেমে, হ্যাঁ ওইটাই সিস্টেম আমার। তো আমি সারাদিন মনে করেন রান্না বান্না করলেই, যেমন দেখা গেছে আমি দুপুরবেলা ওইটার ভিতরে খাইতাম, কিন্তু রাত্রেবেলা তো আমি আমার ওয়ার্ডে যায় খাইতে হয়। ওয়ার্ড বলতে একটা রুম আছে, ওটার ভিতরে আপনার 40-50 জন মানুষ থাকতে হয়। গাতাগাতি করে? না না গাতাগাতি না, মানে একটু ফ্রি ভাবে, মানে ওই জায়গায় জেল তো নতুন, আসামি কম, ওই জায়গায় একটু ফ্রি ভাবে। কিন্তু এই জায়গায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রচন্ড কষ্ট বলতে কি, মানুষ অনেক সময় দেখা গেছে এমন চাপাচাপির কারণে শরীরের আড্ডি মাংস ভাঙ্গা গুঁড়া হয়ে গেছে। এমন মানুষ আছে কেন্দ্রীয় কারাগারে মারা গেছে এই চাপাচাপির কারণে। চাপাচাপির শরীরের ভিতরে এত বড় একটা ঠোস করে যায়, আপনি না দেখলে কোনোদিনও কিভাবে বিশ্বাস করবেন। প্রিয় শ্রোতা, মানবাধিকার বলে একটা ব্যাপার আছে, আমরা মানবাধিকার নিয়ে অনেক সোচ্চার হই, অনেক কথাবার্তা বলি, এবং আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো যারা রয়েছে তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে শ্রদ্ধা করি। কিন্তু আমার মনে হয় যে এই মানুষদের যারা জেলে আছেন, জেলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলার সময় হয়েছে, এবং তাদেরও প্রপার রাইট আছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু তাদেরকে একজন অন্যায়কারীর সাথে তো আরেকটা অন্যায় করা যেতে পারে না। যেই সিস্টেম আছে এখন সেই সিস্টেমের মধ্যে তারা সেই অধিকারটুকু পাচ্ছেন কিনা সেটার ব্যাপারেও আমার মনে হয় মানবাধিকার সংস্থাগুলোর কাজ করা উচিত। ওকে, তারপর কিবরিয়া ভাই, আপনি যদি কোনোদিনও দেখতেন জেলখানার রুটি, মানে জেলখানার যে আটা দিয়ে রুটি বানায়, ওই রুটি আপনি যদি কোনোদিন আপনার চোখের পানি এমনি পড়ে যেত ভাই, আপনি খাইবেন না রুটি। আমি তো যতদিন আমি জেলে ছিলাম আমি কোনোদিন একটা রুটি খাইনি, কিন্তু আমি যেদিন জেল থেকে বাইরে আসছি ওই দিন আমার পকেটে করে আমি রুটি নিয়ে আইছি, জেলের রুটি আমি বাড়িতে না দেখাইছি যে দেখো কি রুটি মানুষরে খাওয়ায়, এরকম মোটা থাকে, আর ওটা প্রচন্ড শুধু বালুই লাগতেছে। আর সকালবেলা শুধু মনে করেন 1 টুকরা গুড় আর একটা রুটি, পার্ট আপনার ঠিক টাইম 2টা বাজে আপনার খাবার, তাও কি মাপা ভাত। তো এভাবে চলতেছি 1 নম্বর জেল দেখি ভালো লাগে না। তো জমা আবার টাকা দিলাম 4000, আবার 4000 টাকা দিয়ে আমি ট্রান্সফার হইলাম 2 নম্বর জেলে। ওকে, কাশীপুরে পাশাপাশি জেল। তখন ওই জায়গায় ট্রান্সফার হইলাম, মানে 1 নম্বর জেলে আমি থাকলাম 6-7 মাস, তারপরে আসলাম আবার 2 নম্বর জেলে। তো 2 নম্বর জেলে এসে আমি দেখা পাইলাম কার লগে যে 23 সন্ত্রাসীর একজন লোক তনাই মোল্লা, আর আপনার আসছিল যে নুর ইসলাম সরকার, মানে অর্থটঙ্গী, বোটবাজার, গাজীপুর পুরো এই অঞ্চলের এই মাথা নুর ইসলাম সরকার, সেই লোক। তো জেলখানায় এদের পাইলাম, এদের খুবই একটা দাপট চলতেছে 2 নম্বর জেলে, এদের খুবই দাপট, মানে এখন নামের উপরে মনে করেন ট্রাক বেড়া খাওয়ান ঢুকতেছে। আর আমার মতো আর গরিব যারা আছে ওরা মনে করেন না খায় মরতেছে। তো ওই জায়গায় অনেক লোকেরা পাইলাম, যেমন তনাই মোল্লা, শহীদ কমিশনার, গ্যান্ডারিয়ার শহীদ কমিশনার। তো অনেক লোক এরকম পাওয়ার পরে এই যে আরেকটা লোক ছিল যে বান্ধবীর বলা 12 টুকরা সুমন, ওইও কিন্তু ওই জেলে ছিল তখন। তো মানে এগোর একটা পুরা দাবট, আর হেরাত মনে করেন ভিআইপি ভাবে থাকে। তো ওরা যখন করে তো তখন দেখতাম কি ভিআইপি গাড়িতে আহে। তা আমি জমাদার রে কইলাম, ওই মিয়া ওরা ভিআইপি আসে, আমি আপনার 500 টাকা দিতেছে লেগে ভিআইপি ভাবে নিতেছেন, আমরা কি পয়সা গেলাম গা, আমরাও 500 দিই আপনারে,
ওর লগে নেন কোট ফালান, 12 টুকরা সুমনের লাগে আমার কোট চাই। 12 টুকরা সুমন? হ্যাঁ, ওর নামে 12 টুকরা। ও একটা মানুষে মানে 12 টুকরা করছিল কাইটা। ওকে। তো ওই জায়গা থেকে ওর পরিচিত যে ও 12 টুকরা সুমন, এইটাই মানে ওর নামেই চিনে সবাই 12 টুকরা। তখন ওর লগে আমার একটা কোট দিল, তো করে আইলাম যখন, তখন ওর লগে ভালো একটা সম্পর্ক হয়েছে। ওই জেলেও দেখি একটা শান্তি নাই, মানে ওই জেলের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঢাকার থেকে আসামি মনে করেন টিকতে না পাইরা, থাকতে না পাইরা, তখন কি করে সব চালান করতেছে ঢাকার থেকে। ওকে। ঢাকার থেকে চালান দিয়ে যাচ্ছে কই কাশীপুর 1 নাম্বার 2 নাম্বার, আর 3 নাম্বার জেল হলো মহিলা, 4 নাম্বার জেল হলো বর্তমানে ফাঁসির সেল। তো যাই হোক, ওই জায়গাও দেখি থাকায় কষ্ট হইতেছে। তো পরে আমি মেয়াদার ইয়ের টাকা দিলাম, ডিপুটি জেলারে টাকা দিলাম যে ভাই আমারে আপনি ঢাকার বাইরে পাঠায় দেন। আর যখনই আমারে কোনো জায়গায় মানে পাঠায় দেয় তখন কিন্তু পায়ে ডবল বেরি থাকে, বেরি লাগানোই কিন্তু থাকে, বেরি কিন্তু খুলে না। আর আমি যখন ওই জেলে পড়ছে যাবো তখন বেরি খুলে দেবে। তো এই মুহূর্তে আবার টাকা দিয়ে ট্রান্সফার হলাম কই ফরিদপুর জায়গা ছিলাম। মানে এভাবে আমি আমার ঘুরতে 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 আমার যে মনে করেন 3টা বছর গেছে, এটা আমি কইতে পারবো না। আমার 3 বছর পার হয়ে গেছে, আমি শুধু জেলের ভিতরে ঘুরছি। এটা আবার এক বড় বাড়িতে শিখছি, যদি কোনো জেলে 6 মাস থাকো শুনতে ট্রান্সফার হয়ে যাস, তাহলে মনে করো তোর নামই গাইব মানছি ওই জায়গায়। যেমন দেখা গেছে ঢাকার ট্রেনে জাগর লগে ট্রান্সফার হয়েছি, ওরা কইতাছে কিরে রহিম তুই আমার থেকে যাবি গা। আবার কাশীপুর 1 নাম্বারের 2 নাম্বারে যখন ট্রান্সফার হয়েছি, ওরা কইতাছে কিরে তুই আমার থেকে যাবি গা। এরকম তো আমার 3 বছর কিন্তু এইভাবে কেটে গেল। আমার স্ত্রী অনেক কষ্ট করতেছে ছেলেটা নিয়ে। তো তখন ওই মুহূর্তে আমি আমার সবটি মামলা ক্লোজ হইল। তো ক্লোজ হওয়ার পরে আমি ছাড়া পাইতেছি, লাস্ট পর্যায়ে আমি ফরিদপুরের আবার কিন্তু আমারে কাশীপুরে পাঠানো হইয়া দিছে, আমার ডাইরেক্ট কাশীপুর চালান করে দিছে। আমার ঢাকায় নিয়ে আমার বেরি লাগাই দিছে, গাড়িও রেডি, আরো আসামি আছে। ফরিদপুরের ডাইরেক্ট কাশীপুর। মানে আমি বেরি যখন লাগাই দিছি তখন আমি কি ব্যাপার, বেরি লাগাই দিলেন কই যাইতেছি, কয় তোমার চালান হয়েছে তুমি জানো না, কাপড় চোপড় রেডি করো। তো কাপড় চোপড় সব রেডি, আইলাম চালানে। এই জায়গায় আমি এই জায়গায় মনে করেন সর্বোচ্চ 15 দিন ছিলাম। 15 দিন পরে দেখি যে আমার বেল হয়ে গেছে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা বিরতির পরে ফিরে আসতে চাই। বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে রয়েছে আব্দুল করিম। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই এবং সেই ফাঁকে আপনাকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত আপনি যা শুনেছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনার কাছে, আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি যদি মনে করেন যে আব্দুল করিম যা বলছে তার সব সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, কনফিউশন আছেন আপনি, তাহলে লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর কি হলো? তো তারপরে আমি ঢাকায় আসার পরে আমি জানলাম যে আমার একবারে মানে মামলা সব ক্লোজ হয়ে গেছে, এখন আমি বেরোতে পারবো। তো আমার উকিল মানে অলরেডি বইলেও দিল, উকিল লোক পাঠাই দিছে ওই জায়গায়, কাশীপুর লোক পাঠাইছে যে আব্দুল করিম তোমার সব জামিন হয়ে গেছে মামলা। আর আপনার সাথে যে বন্ধুরা ঢুকেছিল 20 জন, ওদের কি অবস্থা? ওরা কি হালে মানে আমি ঢাকার থেকে যাওয়ার পরে ওরা কি হাল আছে এটা তো আমি খবর নিতে পারতাছি না, কারণ আমি তো ঢাকার থেকে ওদের রাইখা আমি ট্রান্সফার হয়ে গেছি। আচ্ছা। তো আমি সব জায়গায় ঘুরা গাইরা আমার কাশীপুরে আমার শেষ। তো কাশীপুরে যাই আমি আবার পাইছিলাম 2টা পোলা পাইছি ওই জায়গায়, ওদের ওই জায়গায় আবার হেল্প করছি। তো আমার লগে যারা ছিল মানে জেলের ভিতরে আমার লগে যারা ছিল ওরা সবাই আমার কাছ থেকে হেল্প পাইছে। তো আমি 2009 মনে করেন 9-এর প্রথম দিক দিয়ে আমি মানে 8-এর শেষ দিক দিয়ে বাইরে হয়েছি, আমার সব মামলা ক্লোজ হয়ে গেছে। তো বাইর হইলাম, আমি বাইর হওয়ার পরে আমার ওই সেই হারুনের সাথে আমার আবার দেখা। সে হারুন আমার বলতাছে যে কি করলা, আমি যা করছি জীবনে তা সব ভুলে গেছি। 3 বছর যখন হারায় গেছে জীবনতে সব ভুলে গেছি, তুই আমার যদি 1,00,000 কোটি টাকা দেস আমি আর ওই জায়গায় যেতে রাজি না। তখন সে আমার অনেক রিকোয়েস্ট করছিল, এবং জাফর ভাই, তারপরে আরো অনেক বস আছে, মিরপুরের এক লোক ছিল নাম আক্তার ভাই, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ তার কাছে প্রচন্ড পরিমাণ লোক আছে। সে একটা ব্যবসায়ী, চোরাকারবারি ব্যবসায়ী। আপনি যত বড় গাড়ি এর কাছে নিয়ে যাবেন 2 মিনিটে দেখবেন নাই ফাঁকি হয়ে গেছে। ওই লোক যখন মিরপুর থানা, আপনি কোন সময় যদি মিরপুর থানায় যান দেখতে পারবেন পুরো মিরপুর থানাটা ভরা শুধুই রিক্সা। ও যখন ধরা খাইছে তখন ওর সাথেই রিকভারি পাইছে 200 রিক্সা, তারপরে ফেন্সির বোতল, মদের ব্যবসায়ী, মানে সব পদের ভিতরে জড়িত। তো আমি 2009 যখন বাইরেছি তখন আমি সব পথ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমার বাল বাচ্চা নিয়ে আমি সুন্দর একটা পরিবেশে আসছি, ভালো থাকতাছি। তো আমি ওই মুহূর্তে আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করতে পারতাছি না। তখন আমি বাইরে আনার পরে 10-12 দিন মানে একদম অসুস্থ হয়ে গেছি। 3 বছর তো বাহিরের আবহাওয়া পাই নাই। আপনি যখন বের হলেন ওই মুহূর্তে আপনার কেমন লাগছিল? ওই মুহূর্তে তো আমি মনে হইতাছে যে আমি একটা দোজখের থেকে বাইরে এলাম, যে জীবনে কি করলাম, কি করে আজকে এই জায়গায় এলাম, কেউ রে কইতে পারলাম না পারলাম সইতে, না পারলাম কইতে, মানে কোনো পদেই না। তো আমার স্ত্রী আমি এখনো মানে তার কাছে ঋণী কি কারণে, যে সে আমার পিছে প্রচন্ড পরিমাণ খাচ্ছে।
আপনি বিশ্বাস করবেন না ভাই যে সে এমনও দিন গেছে গ্যান্ডারিয়ার থেকে আপনার জজ করে 4 বার আপ ডাউন করছে, সকাল থেকে নিয়ে আপনার বিকাল পর্যন্ত আমি যতক্ষণ করেছিলাম, তাও পায়ে হাইটা, তাও বাচ্চা কোলে নিয়ে। তো যাই হোক বাইরে ভালো আছি, এখন মনে করেন কোনো কাজ নেই, আমি নিজেই এখন রিক্সা চালাইতেছি খাইতেছি। কবে থেকে রিক্সা চালানো শুরু করলেন? 2009 সাল থেকে। আমি জেল থেকে বাইরে আনার পরেই কিছুদিন মানে মাসখানেক পরের থেকেই তো আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থাটাও তেমন একটা ভালো না, তারপরও তারা আমার অনেক হেল্প করছে। তারা মানে রিক্সা নিয়ে দিছে, আমি চালাইতেছি। তো চালাইতেছি মনে করেন এভাবে আমার 2009 সালও গেছে, আমি খুব ভালো আছি। তো 10 সালের প্রথমে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার পরে আমি তখন ভালোই মোটামুটি, কিন্তু তখন আবার আরেকটা জিনিস হইলো যে এক রিক্সাওয়ালা লাগে আমার সম্পর্ক হয়েছে, মানে ভালো সম্পর্ক, এক জায়গায় বইয়া চাটা খাই সব সময়। তো ওর লাগে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওর বাড়ি হলো ফরিদপুর, ওর নাম বাদল। তো ও একদিন কইলো দোস্ত বাসায় চলেন। তো বাসায় যাওয়ার পরে ও আমার একটা মেয়ে দেখাইলো, মেয়েটার নাম ছিল পুতুলি। তো ওরা আমার দেখাইলো, বললো যে দোস্ত মেয়েটা খুবই ভালো, ব্যবহারও ভালো, খুব সুন্দর, চলাফেরাও ভালো। তো ওই মেয়েটার দেখা কিন্তু প্রচন্ড ভালো লাগছে ভাই, মানে নিজের অজান্তেই না ওর প্রতি একটু দুর্বল হয়ে যেতেছি, কি মন জানি একটা। তো আমি কি করতেছি যে আমার এদিক দিয়ে কিন্তু এই যে আমার আবার আরেক মনে করেন আউল লাগা শুরু হয়ে গেল, ওর পিছে মনে করেন শ্রম দিতেছি, এদিক দিয়ে আমার সংসারের প্রতি আমার কোনো নজর নাই। সংসারে কি হন আবার এটা ভালো লাগে, মানে আমার যে 2টা সন্তান আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই কথা আমার কোনো মনেই নেই। আমি সারাদিন কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে তো কি করি, সন্ধ্যার পরেই বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর বাসায় যাইয়া বইয়া থাকি, আড্ডা মারি ওর লগে রাইতে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত। কিন্তু আমার যে একটা মদের নেশা ছিল এটা আমার এখনো আছে, প্রায় সময় আমি আমার ঘরে বইয়া খাই, আমি বাহিরে কোনো জায়গায় খাই না, মানে আমি সুখিন, মন চাইলে খাইলাম, না মন চাইলে নেই, যে খাইতেই এমন কোনো কথা নেই। তো ওই বন্ধু যে জায়গা থাকে ওই জায়গা আবার হলো আপনার, আমি থাকি গ্যান্ডারা বাজার, ও থাকে হলো জুরাইন, ওই জায়গায় কিন্তু মদের বার আছে। তো প্রায় সময় ওর হতে যখন রাত্রে 11টা 12টা বাজে ফিরি, তখন ওই জায়গা থেকে একটু করে খাই। তো চলতেছে বিগত মেয়ের সাথে মনে করেন আমার অনেক দিনের সম্পর্ক, বিগত 6 মাস ওর লগে সম্পর্ক হয়ে গেছে। তো আমার ফ্যামিলি কিন্তু জানে না, তো বড় ফ্যামিলি, ওরা সবাই বাড়িতে গেছে বেড়াইবার। তো ওই দিনকে আমি সিরিয়াসলি অসুস্থ ভাই, আমার অবস্থা করুন, মানে আমি এমন একটা পরিস্থিতি আমার, আমি কিন্তু সবারে ফোনে কইতাছি যে আমার সবাই মাফ করে দেয়। আমার নিজের কাছে অবিশ্বাস হইতেছে যে আমি আজকে রাইতের পরে আর বাইচা থাকবো না, কি মন জানি ভাই একটা, মানে একদম আমি পুরো পাগলে হতাশ হয়ে গেছি। তো আর চোখের পানি মনে করেন কোনো পর্যায়ে থামায় রাখতে পারতাছি না। এদিক দা ঘরে মনে করেন আমার ফ্যামিলিও নাই, এরা সবাই বাড়িতে। তো ওই মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে ফোনে, আমি ওর জন্য আরো একটা এক্সট্রা ফোন কিনছি, মোবাইল কিনছি পুতুলির লেগা, সারাদিন ওর সাথে আমি কথা বলতেই থাকি। এমনও দিন যায় যে 200-300 মিনিট কথা কইতাছি। তোরে ফোন দিলাম, ও আমার বলতাছে যে এখন কি আমি আসবো বাসায়, তো আমি বললাম না, এখন বাসায় আসার দরকার নেই, রাত্রে বেলা তুমি বাসায় আইবা, মানুষ একটা খারাপ কথা বলতে পারে। তো পরের দিন আপনি আমার লাগে দেখা করেন। এই পুতুলি আপনার বন্ধুর কি ছিল, সম্পর্কে কি হতো? বন্ধুর সম্পর্কে কিছু না, কিন্তু একই বাড়িতে ভাড়া থাকতো। পুতুলি কি করতো ওখানে? গার্মেন্টসে কাজ করতো? না, কিছু করতো না, মানে আগে হয়তো করতো, কিন্তু আমি যখন থেকে ওরা দেখছি তখন থেকেও কোনো কাজ করতো না, হালকা পাতলা লেখাপড়া করছে। পুতুলি বাবা মা থাকতো ওখানে? হ্যাঁ, বাবা মা থাকতো, বাবা মা এবং ওর বড় ভাইরা আছে 2 জন, ওরা থাকতো। তো যাই হোক, ওর সাথে তো আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক না, মানে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি যে আমি ওরও ছাড়তে পারতাছি না, আমার এই ফ্যামিলিও ছাড়তে পারতাছি না, মানে ওরে কোনো পর্যায়ে ভুলতে পারতাছি না, যত চেষ্টাই করি না কে, মাকে ওরে ভুলতে চাই, পারি না। পুতুলি এটা জানতো যে আপনার ফ্যামিলি আছে? হ্যাঁ, পুতুলি সব জানে। জানার পরে সে কি ধরনের অ্যাটিটিউড করতো আপনার সঙ্গে? সে আমার সবসময় একটা কথা বলতো যে দেখো, আমি তো তোমার সাথে ভালো কোনো কথা বলিনি, যদি ভালো কথা বলতাম তাহলে যে তুমি আমার মনে হয় কি করতাম আমি জানি। ওকে পছন্দ করতো আপনাকে? হ্যাঁ, অবশ্যই পছন্দ করতো। ওকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ, বিয়ে করতে চাইতো। আপনার সংসার আছে জানার পরেও আপনাকে বিয়ে করতে চাইতো? হ্যাঁ। তো এর ভিতরে আর একটা কারণ ছিল, যেটা না বললেই না, সত্য কথা, যেহেতু সত্যি বলতেছি, তার সাথে সম্পর্ক। তো এখন মনে করেন মানে এর মাঝে হয়েছে কি, তার ফ্যামিলি মানে জোরজবস্তি এক জায়গায় বিয়া দিচ্ছে। জোরজবস্তি বলতে কি, মানে ছেলের পক্ষ থেকে মানে এলাকার কিছু আছে না, যেমন বড় ভাই ঠড় ভাই, এরা মনে করেন ঠেকায় মেয়ের মায়েরে মেয়েটারে বিয়া দেওয়া হয়েছে। পোলাটা ছিল বাউল, তো ওই লোকটা খাটো, যার কারণে মানে ওর একটা মন মানসিকতা নাই, এবং কি ওর ফ্যামিলির চাপের কারণে ওর কিন্তু বিয়া হইতে হয়েছে। যাই হোক, কিন্তু আমি ওইগুলো সব জানি, আমি তারপর কিন্তু তার প্রতি খুবই মানে দুর্বল। সে আমারে যদি বলে যে তুমি এই জায়গায় আসো, আমি এমন দিন গেছে ভাই, বিশ্বাস করবেন, আমি 5 ঘন্টা ওর জন্য দাঁড়াইছি, 5 ঘন্টা দাঁড়ায় চোখের পানি পড়তেছে, কান্না করতেছি। ওর এক বান্ধবী আছে, ওর আমি ফোন দা বলতেছি, বান্ধবী না মানে ভাগ্নি হিসাবে, ঠিক আছে, ওই মেয়েটার ও মা ডাকে, আবার ও আরে ভাগ্নি ডাকে, মানে ওরা মজা করে ডাকে আর কি। ওর বিয়ে হয়েছে, সব হয়েছে, ও জানে আমার ফ্যামিলি আছে, সংসার আছে। তো এই মুহূর্তে মানে আমার মাথায় কিছু কাজ করে না, ঠিক আছে, আমি কি করবো, মানে আমি নিজেই দিশা পাইতেছি না। তো ওরে নিয়ে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিন্তু ওরে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাই।
যেমন দেখা গেছে কোনো সপ্তাহে যদি চিড়িয়াখানা গেছি, তারপরে সপ্তাহ বোর্ডা লিখান কাটে। এদিক দিয়ে আমার সংসারে কিন্তু করুণ পরিণতি হইতেছে, কিন্তু আমার স্ত্রী এখন শুনতেছে। তো যাই হোক, সে জানতেছে যখন, কিন্তু সে পরে জানছে আবার এই বিষয়টা, কিন্তু সে পরে জানছে, মানে এটা নিয়ে পরে একটা গ্যাঞ্জাম হয়েছে। মানে হয়েছে কি, তারা বাড়ি থেকে যখন আসছে, আমি সিরিয়াস অসুস্থ, বললাম না যে আমি মনে করেন পুরা কান্নাকাটি করতেছি। তো পরের দিন মানে আমি ওই দিনকাই আবার অগরে ফোন দিয়ে আমি লঞ্চ উঠাইছি যে তোমরা তাড়াতাড়ি লঞ্চ উঠো, আমার অবস্থা ভালো না। তো মানে বাড়িতে মা বাবা সবার সাথে কথা। তখনও আপনি বাড়িতে যাননি? না, বাড়িতে তারপরে আমি বাইরে হওয়ার পরে বাড়ি গিয়েছিলেন। কত বছর পরে বাড়ি যাওয়া? কত বছর পরে? আপনার 1999 সালে আপনি ছাড়লেন থেকে 2009। তার মানে আপনি প্রায় 10 বছর, 10 থেকে 11 বছর পরে। 10-11 বছর চিনতে পেরেছে আপনাকে? হ্যাঁ, আমার মা তো আমারে চিনবো না, যে মা 10 মাস দিন কষ্ট করে ধারে পেটে রাখছে, ও ঠিকই চিনি। বাবা না চিনো, বাবাও চিনছে, মাও চিনছে, কিন্তু বাবা আমারে এখন, আমি তো কোন এক সময় আমার বাবারে ভয় পাইতাম, কিন্তু এখন আমার বাবা আমারে ভয় পায়। আমার বাবা এখন আমার দেখলে ভয় পায়, কিন্তু কোন এক সময় আমি তারে ভয় পাইতাম। সে আমার 18 বারই দৌড়ে গ্রামে মারছে। সে এখন আমার দেখলে মানে ঘরে থাকে না, নাইলে অন্য কোনো জায়গায় চুপ করে থাকে, কারোর সাথে কথা কয় না। আবার যখন দেখা যায় আমি ঘরের ভিতরে ঘুমায় রয়েছি, তখন সে চুপে চাপে করে ভাত খাইবো, ঘুমায় থাকবো, মানে কারোর সাথে কথা বলবো না, মানে আমি যতক্ষণ ঘরের ভিতরে আছি। আচ্ছা, তারপরে এখন লঞ্চে উঠলো কি ফ্যামিলি? কি আপনার কথা শোনার পরে? হ্যাঁ, আমার কথা শুনে তারা নগদে উঠছে, লঞ্চে উঠছে। তো তারাও আইতাছে, তো আসছে, তারা পরের দিন সকালবেলায় আসছে। তো আসার পরে আমার ফ্যামিলি জানতে পারছে, মানে আমি তো ওই রাত্রে, যে রাত্রে মানে আমার অবস্থা পুরাই খারাপ, ওগুলো আমি লঞ্চে উড়াইছি। আর ওই রাত্রে তো আমি সারা রাত্রে ওই মেয়ের সাথে কথা বলছি ফোনে। তো আমার বিশ্বাস যে আমার পাশের ঘরের একটা মহিলা ছিল, ওই মহিলা ওর কাছে সব বলছে যে তোমার জামাই তো সারা রাত্র কি তোমার লগে কথা বলছে? তখন ও বলছে না, আমার লগে তো মাত্র 2 মিনিট কথা বলছে। তাহলে সারা রাত্র কার সাথে এত কথা বললো, এত সুন্দর কথা। তার মানে তার আগে আমার স্ত্রী আমারে মাঝে মাঝে মনে করেন যে করতো, আপনার মাইন্ড করতো যে আমি যখনই ফোন আইতো তখন ঘর থেকে বাইরে চলে যেতাম, কারণ ঘরে বাইরে তো কথা কওয়া সম্ভব না। যে বাড়িতে থাকতাম ওটা 2 তলা, কিন্তু একটা ছাদ আছে, ওই ছাদের উপরে বৈশা সারা রাত্র ওর সাথে কথা বলতো। তো তখন সে মাইন্ড করতো, কিন্তু বুঝতো না। ওই দিনকার সে 100% শিওর। তো পরের দিন সকালবেলা সে ওই মেয়ের বাড়িতে যায় হাজির। তো বাড়িতে যায় হাজির বলতে কি, আমার ওই বন্ধুর ঘরে কিন্তু গেছে, যেই বন্ধুর সাথে মানে যার জন্য আজকে আমি ওরা চিনলাম, পুতুলি, যার কারণে ওর লাগে আমার সম্পর্ক, ওই বন্ধুর ঘরে যায় উঠছে। তো কি এক কথা নিয়ে নাকি আমার ফ্যামিলি আর আমার ওই বন্ধুর ফ্যামিলি, ওরা 2জন মিলে জরকা লাগছে। ঠিক আছে, যে তুই কেলেগা তো আমার জামাই এরকম হইলো, কেলেগা তোরা বানাইলি, এই বিষয় নিয়ে তারা জরকা বিবাদ করে চলে আসছে। এখন আমার তো মাথার থেকে ওই ভূত নামতেছে না, কোনো প্রকারে নামতেছে না। মানে আমি আমার সবকিছু আমি তার জন্য সব ত্যাগ করতে পারি, কিন্তু সে আমার একটা কথা বলছে ভাই, যে আমি নাকি তারে তাবিজ করছি। কিন্তু আমার কাছে মনে হয় যে সে আমারে তাবিজ করছে। মাগার আমি আমার সংসার থাকতে, ফ্যামিলি থাকতে, আমার বাচ্চা থাকতে, তারপর আমার ফ্যামিলি, আমি যে কোনো মুহূর্তে আমি ওরে বলছি যে তুমি করে দাও, আমি অগর ছেড়ে দিতে পারি, মাগার তোমার সাথে পারো যে কোনো পরিস্থিতি শিকার। তখন এই মেয়েটা সে মানে আমার সাথে রাজি, সবকিছু করতেছে, মানে সবকিছু ঠিক আছে, আমরা সবই চলাফেরা ঠিক আছে। তো আমার সাথে কথা ছিল যে 5 তারিখ চলে আয় আপনার বাড়িতে। হ্যাঁ, আমার বাসায়। তোর জন্য আমি এক্সট্রা এক জায়গায় বাসা নিচ্ছি। তো এর মাঝে কি জানেন, আমি এর জন্য আরো একবার আরেকটা পাগলামি করছি, এটা জীবনে মানে চরম একটা ভুল করছি। সে ভুলটা হইলো কি, যে আমি কোম্পানিতে ভাই চাকরি করতাম, ঠিক আছে। আমার মানে আমি এত ভালো ছিলাম, আমার মালিক এত ভালো ছিল, সে আমার খুবই ভালো জানতো। মানে তার একটা বিশ্বাসের জায়গাতে আমি আছিলাম। 2-4-10 লাখ টাকা, মানে তার 20 লাখ টাকার মনে হয় ইনভেস্ট, সে পুরাটা দায়িত্ব আমার উপরে ফালাই রেখে চলে যেত। কিন্তু আমি ওই বিশ্বাসের ঘরে একটা চুরি করছি। চুরিটাইলেই যে ওর লাগে আমার যখন এত রিলেশন, ঠিক আছে, মানে ওরে নিয়ে আমি এক দেশে জামুগা, এরকম একটা পরিস্থিতি কল্পনা। তো তখন ওই মুহূর্তে আমি কি করলাম, যে আমার কাছে 7-8 লাখ টাকা ছিল, কিন্তু আমি তখন কিন্তু কোনো টাকা নিয়ে নেই। তো পরে কি করলাম, ওর লেগা মানে ওর কথায় ও বলছে ঠিক আছে চলে আহ, ওর কথায় এরকম এক কাম করছি, মানে আমি ওই লোকের 1 লক্ষ টাকা লয়ে আমি ঢাকার থেকে ত্যাগ করছি। আমার এই ফ্যামিলির জায়গা, আমার ফ্যামিলিও আমি ফালাইতে গেছি। তো তার জন্য কি করলাম, নগদে আমি 1 লক্ষ টাকা নিয়ে নগদে রাতারাতির ভিতরে আমি সিলেট হবিগঞ্জ মানে আমি কোন জায়গায় দাঁড়াই নাই, সিলেট হবিগঞ্জ তো নগদে চাঁদপুরে তার জন্য বাসা নিলাম, মাল সামানা কিনলাম। আমি ওই জায়গায় আমার 30,000 টাকা শেষ। আমি মালিকের কিন্তু 1 লাখ টাকা নিয়ে গেছি। অলরেডি আমার বাসায়ও সমস্যা হইতেছে। তারপরে আমি যখন মানে ফোনে যোগাযোগ করলাম, তখন আমার কাছেও কিছু টাকা ছিল আগের, মানে আমি যে ওই জায়গায় টাকা নষ্ট করছি এটা কেউ জানে না বিষয়টা, আজকে সবাই জানতেছে। আমার ফ্যামিলিও 2জনেই কিন্তু শুনতেছে এখন। আমি ওই জায়গায় তার জন্য ঘরে মাল জিনিস কিনলাম। কেনার পরে সে আমার বললো কি ঠিক আছে আসবো বইলা, সে আর আসেনি। সে আমার বললো আপনি ঢাকায় আসেন। মানে আমার নিয়ে ছিল যে আমি চাঁদপুরে গেছি তো গেছি, টাকা আমার কাছে আছে তো আছে, আমার ঢাকায় আসবো না। তো যাই হোক, সে আমার বলতেছে আপনি ঢাকায় আসেন। তো আমি ওই মুহূর্তে আমার মালিকের সাথে আমার কথা হয়। তো কথা হওয়ার বলে মালিক মানে এমন একটা চাপ সৃষ্টি করে
যে আমার পরিবার কিংবা আমার বড় ভাই এগুলো নিয়ে মানে অফিসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়। সে একটা সাদা কাগজে একটা সিগনেচার রেখে দেয়, আমার স্ত্রী একটা সিগনেচার করে আর আমার বড় ভাই একটা সিগনেচার করে। তো তখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানাডা ফোনে মানে যোগাযোগ আছে, এটা কেউ জানে না বিষয়টা, আমার ভাইও জানে না। তখন আমি তারে 10,000 টাকা দিছি আমার স্ত্রী, যে তোমার 10,000 টাকা আমি পাঠাই দিলাম বিকাশে, তুমি এই টাকাটা দিয়ে তুমি আস্তে ধীরে টুকটাক করে চলতে থাকো, ঠিক আছে। আর আমি যে টাকাটা পাঠাইছি এই কথাটা কারোর বলল না, তখন সে বলে নাই অবশ্য। আর আমি যে মালিকের টাকাটা নিয়ে আসছি ওই লোকরে আমি নগদে 80,000 টাকা বিকাশ করে দিলাম, কিন্তু তার টাকা আমি ভাঙছি সর্বোচ্চ 20,000 টাকা। সে আমার 20,000 টাকা এখনো পাও না, কিন্তু আমি তার কাছে একটা চোর হয়ে গেছি। মানে অবিশ্বাসীয়, মানে বিশ্বাসের ঘরে মানুষ কয় না যে বিশ্বাসের ঘরে চুরি করতে নাই, কিন্তু আমি কিন্তু ওই ঘরে এই কামটা করছি, চুরিটা করছি। যাই হোক, এখন ওই কাজ করছি, এখন আমি ঢাকায় আসবো না। ও আমার অনেক রিকোয়েস্ট করে ঢাকা আনাইলো যে তুমি ঢাকায় আসো, এই মেয়ে আমার রিকোয়েস্ট করে ঢাকা আনাইলো। তো আসলাম, ঢাকায় আসলাম। তারপরে কি করলাম, সে আমার বলতেছে যে আমরা 5 তারিখে চলে যাবো, মানে ইলেকশনের দিন, কারণ ওই দিনকে সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকবো, তুমি আর আমি চলে যাবো। তো সে কি করছে, সারাদিন আমার এক জায়গায় দাঁড়া করে রাখছে, আমি সারা রাত দিন ভাই দাঁড়ায় রয়েছি। সে কি করতেছে, সে আপনার ভোটে সারাদিন ওই জায়গার একটা কর্মী হিসাবে খাটছে। আচ্ছা, ভোট কিন্তু সেও দিছে, সারাদিন সে ওই জায়গার কর্মী হিসাবে খাটছে, কিন্তু সে আমার সাথে দেখা হয়। তো 6 তারিখে মানে 5 তারিখ তো ইলেকশন হয়ে আছে, 6 তারিখে সে যখন আমার কাছে আসবো তখন সে আমার বললো ঠিক আছে আপনি বিকালে আসেন। তো বিকালে আসলাম, বিকালে আসার পরে সে আমার সাথে চলে যাবে। এই মুহূর্তে মানে তার তো ফ্যামিলির কেউ জানে না, তার ফ্যামিলির কেউ জানে না, আমার ফ্যামিলিরও কিন্তু কেউ জানে না যে সে আমার সাথে আসতেছে কিংবা আমি তারে নিতেছি। তো এই মুহূর্তে সে যখন বাসা থেকে চলে আসছে, এসে আমার সিএনজির ভিতরে উঠছে, তখন তার মা তার পিছে পিছে দৌড়ে আসছে। কিন্তু তার মা মানে আমি ফোনে তার সাথে যতদিন রিলেশন সম্পর্ক এটা কিন্তু কেউ জানতো না। ওই দিনকা তার মা প্রথম আমার দেখছে। তো দেখার পরে মানে ওর মা পুরা হতাশা, মানে পাগল হয়ে যেতেছে। তো ওরে নামায় রাইখা দিব, এই মুহূর্তে ওরা নামায় রাইখাও দিছে। আর ও বলতেছে যে ঠিক আছে এখন যাওয়া যাবে না, আমি নামা যাই, আপনি বাসায় চলে যান। তখনও কিন্তু আমার দিয়ে আর একটা বাসা নেওয়া হয়েছে। মানে আমি তো চাঁদপুরে ওই যে মাল জিনিস কিনছি টাকা দা, আমি কিন্তু ওইগুলো ফালায় রেখা চলে আইছি ওই জায়গার থেকে, ওগুলা কিন্তু এখন ওই বাড়িওয়ালা খাইতেছে। তো তারপরে এখন কি করলাম, এখন টাকা পয়সা নাই। তারপরে যেভাবে হোক মনে করেন যে ওর কথার অনুযায়ী ও যখন আমার বলছে হ্যাঁ যে ঠিক আছে তুমি বাসা নাও, আমি চলে আম 5 তারিখে, তখন ওর জন্য আমি আবারও আমার পকেট থেকে মানে যে কোনো ভাবে হোক আমি নিজের কাছ থেকে নিজে গোছায় গাছায় 24,000 টাকার মতো আমার কাছে আছে। আমি 24,000 টাকা নিয়ে অলরেডি আমি বাসার থেকে বাইরেছি। মিরপুর 1 নম্বরে ঘর নিয়েছি, 2 নম্বরে ঘর নিয়ে তার জন্য মাল জিনিস কিনছি, সব কিনছি। তো সে কি করছে, সে মানে এর ভিতরে সে আর আসবে না, এরকম একটা মানে পরিস্থিতি, সে আর আসবে না। তখন সে মানে আমারে এমন কিছু বাধ্য করাইছে ভাই, বিশ্বাস করেন যে আমি এই যে কয়েকদিন আগের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা, যে রাত্রেবেলা আমি তার জন্য বিষ খাইছি। তো খাওয়ার পরে আমি যখন গ্যান্ডারে স্টেশন আমি বিষ খাই, মানে আমি নিজেই মানে আমার তো খবর নাই, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি, পইরা আমি আমার পা আওয়াজ চলে গেছে, আমার মানে অবস্থা খারাপ। তো আমার এক বন্ধু গাড়ি চালায়, মোটর গাড়ি চালায়, ও আবার কেমনে জানি আমার দেখা বেলাইছে এই রাত্রে। ওরা আমার সবাই ঢাকা মেডিকেল নিয়ে ওরা আমার সুস্থ করছে। তো যাই হোক, সুস্থ মুস্থ করছে। পরের দিন ওর লাগে আমার দেখা। তো ওর বাসায় এক আপা আছে, নাম সাথী। তো ওই মহিলা আবার এই বিষয়টি জানছে, জানার পরে কি করছে যে ওরে নিয়ে আইছে। পরের দিন আমার দেখতে আইবো। তো আমি পরের দিন আমি তো সুস্থ, আমি ওই জায়গায় থাকি, আমার লাভ নাই, আমার শরীরটা ক্লান্তে যাবে। আমি চিন্তা করছি যে বাসার ভিতরে যদি থাকতে পারি তাহলে আমি ভালো থাকতে পারি। তো ওই দিনই সকালবেলা ওই মহিলা ওরে নিয়ে চিড়িয়াখানা আসছে। চিড়িয়াখানা এসে সকালবেলা দেখা সাক্ষাৎ হয়েছে। তো তখন কোনো কথা হয় নাই, সে আমার প্রতি রাগ অভিমান। তো আমি তারে কি করলাম যে দুপুরবেলা আমি তার ফোনে বলছি যে তুমি কি আমার সাথে দেখা করবা, জীবনের শেষবার, এটাই হয়তো শেষ, আর কোনোদিন দেখা নাও হতে পারে। তো সে বলছে ঠিক আছে আমি বিকালে আসবো। তো সে যখন বিকালে আসছে তখন আমি তার বাসায় নিয়ে গেছি, আমার বাসায় নিয়ে গেছি। তো পরে কি করছে, ওরে যখন আমি রাত্রে বাসায় নিয়ে গেছি, রাত্রে আমার কাছে ছিল, সকালবেলা ওর মা ওর বোন সবাই মানে পাগল হয়ে গেছে। তো পরে এখন ওরে নিয়ে আসছে ওদের বাড়িতে, মানে ওই দিনই রাত্রিটা শুধু আমার কাছে ছিল, সকালবেলায় আবার ওর মা আর ওই যেই আপার কথা বললাম সাথী, ওই আপা যায় ওরে নিয়ে আসছে। তো কি করছে, বাসায় আনার পরে কিন্তু এইদিকে ঘেমজামটা বাইরে গেছে। কিন্তু তারা বুঝতে পারে নাই যে মানে একটা ইজ্জত নিয়ে টানাটানি, মেয়েটারা এখন ইজ্জত নিয়ে টানাটানি। কিন্তু আমারে ফোনে বলছে সে নাকি বিষ খাইছে। আসলে কথাটা সত্য না মিথ্যা, মানে এটা আমারে মানে ব্যাকমিল করতেছে যে সে বিষ খাইছে। আসলে সে কিন্তু বিষ খায় নাই, এটা আমি জানি, সব দিক দিয়ে আমি ট্রাই করছি। তার ফ্যামিলি এখন কি চাচ্ছে, আপনার সাথে সম্পর্কটা না হোক? না না না, তার ফ্যামিলি তো কোনোদিনই মানে আমার কাছে দিব না, কারণ আমার আর একটা ফ্যামিলি আছে। আপনার ফ্যামিলি এটা জানে আপনি যে কথাগুলো বললেন? না না, আমার ফ্যামিলি তো জানেই না। আমার আজকে সব জানতাছে, আজকে সব শুনতাছে আমার ফ্যামিলি, ঠিক আছে। শোনার পরে কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারেন? আপনার বড় ছেলের বয়স কত? আমার বড় ছেলের বয়স 7 বছর। তার মানে সে বোঝে। আপনার তারপরে যে মেয়ে, তার বয়স কত? তার বয়স 4 বছর। সে কিছুটা হলেও হয়তো বুঝবে। আপনার স্ত্রী তো পুরোটা জেনে গেল। পুরোটা জেনে গেল।
তো আপনার স্ত্রী? আমি তো তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী, যে মানে সে আমার জীবনে কোনোদিন ক্ষমা করবো না, যে আমার এত অপমান লাঞ্ছনা, মানে আমি যে জেল খাচ্ছি, সে আমার জন্য এত কষ্ট করছে, তারপরও আমি মানে আমার হুঁশ জ্ঞান হইল না, ঠিক আছে, কিন্তু আমি তার কাছে সবসময় ক্ষমা চাই। জানি না সে পারবো কিনা, করবো কিনা, এটা আমি জানি না, কিন্তু সে সত্যটা তো জানছে, ঠিক আছে, যে আমি কি করছি, মানে এতদিন আমি তার কাছে বলি নাই, আমি কালকে রাত্রেও তার কাছে আমি বলিনি, শুধু আমি একটুকুই বলছি যে যা কিছু বলুন সব কিবরিয়া ভাইয়ের কাছে যায় কমবে, তুমি শুধু শুনবা, ঠিক আছে। প্রিয় শ্রোতা, এখানে দুটো জিনিস আমরা বারবার বিবেকের কথা বলে থাকি। আমি জানি এই মুহূর্তে ভদ্রমহিলা আমাদেরকে শুনছেন, আমি জানি তাকে কানেক্ট করলে তার যে শক্ট বা কষ্টের অবস্থাটা সেটা কিভাবে এক্সপ্রেস পাবে আমি সেটা জানি, এবং আমি চাই না তাকে কানেক্ট করতে, চাই না এই কারণে যে তার যে রিয়াকশনটা হবে আপনি অনুমান করতেই পারেন। আমি জানি যে তার জায়গা থেকে সে স্তব্ধ, কিন্তু সেটা সেভাবে বলুক, অনেয়ারে মুখোমুখি হোক, আমি সেটা চাচ্ছি না। দুইটা জায়গা থেকে চাই না, একটা হচ্ছে যে তার রিয়াকশনের জায়গা থেকে আমি সেটা চাই না, এক। আর দুই নাম্বার যেটা হচ্ছে, যদি একটা পসিবিলিটি থাকে যে সে আজকে যাহা বলিব সত্য বলিব শোনেনি, তাহলে আমি বরং বলতে চাই যে না শোনাটাই বেটার, না শুনুক। যদি এখানে না শোনাটা বেটার এই অর্থে, যদি আমাদের এই আব্দুল করিম যিনি যদি সত্যিকার অর্থেই তিনি বুঝতে পারেন জীবনের এতগুলো ভুল, আর ভুল করার কোনো সুযোগ নেই, জীবনের পরবর্তী স্টেপগুলোতে আর কোনো ভুল করব না, কারণ প্রত্যেকটা মানুষেরই ক্ষমা করার একটা সীমা আছে, সেই সীমার উপরে নাকি কোনো মানুষই ক্ষমা করতে পারেন না। তার স্ত্রী তাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, সবকিছু জেনে জুনে বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন, এবং এত কষ্ট সহ্য করে এই মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন জেলের বাইরে। সেই মানুষটা জেল থেকে বের হয়ে এসে ভরণ পোষণের জায়গাটাতে বলেন, দায়িত্ববোধের জায়গাতে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, সেভাবে তার ফ্যামিলিকে সাপোর্টটা দেয়নি, বরং যে মেয়েটার পেছনে ছুটেছে সেই মেয়েটার তো সম্ভবই না তার সাথে, এবং একই সাথে যে সন্তান পৃথিবীতে এসছে তাদের সাথেও সে যে জাস্টিফাইড হয়নি বা তাদের সাথে যে সে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি, সে তো নিজের মুখে এটা স্বীকার করেছে। সেই জায়গাটা থেকে কি তার যে স্ত্রী, সে কি পারবেন তাকে মাফ করতে? সুতরাং আজকের যাহা বলিব সত্য বলিব সে যদি শুনে না থাকে, আমি জানি সে শুনেছে, তারপরেও বলবো যদি শুনে না থাকে তাহলে বরং বেটার, আর যদি শুনে থাকে তাহলে শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সব সত্য আপনি জেনে গিয়েছেন, সব সত্য। সেই সত্য জানার পরে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারই, কিন্তু আপনার হাজবেন্ড, তার যদি আপনার কাছে কিছু বলার থাকে সেই বলার জায়গাটাতে আমি এখন যেতে চাই। আপনি আপনার স্ত্রীকে কি বলতে চান? আমি আমার স্ত্রীকে একটুকু বলতে চাই, ঠিক আছে, যে তোমার পরে আমার জীবনে যে আইছে সে হয়তো কোনোদিন থাকবো না, আমি জানি, আর যদিও থাকে তো তোমার যতটুকু অধিকার, মানে তুমি বড় হিসাবে তোমার যতটুকু অধিকার ওটুকু তুমি পাইবা, ঠিক আছে, কিন্তু সে ছোটজন, কিন্তু তার ফ্যামিলি কখনো তারে দিব না, আমার যেটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। যদি দেয় আপনাকে তাহলে আপনি কি করবেন? দিলে তো মনে করেন কি করা, দিলে তো এখন আমার একজন, যে কোনো একজন আমার সাথে থাকবো, যে কোনো একজন আমার বাড়িতে থাকবো, এটাই করার থাকবো। কিন্তু আমার যে বড়, যে মানে আমার কাছে বেশি অধিকার, যার পাওনা, আমি ঠিক মানে দুজনে চালায় রাখবো, ঠিক আছে, কিন্তু যে যতটুক পাওনা তারা ততটুকুই দিতে হবে। আর আমার বড় ফ্যামিলি আমার তো কোনোদিনও মাফ করবো না, এটা তো আমি জানি, মরার আগের দিনও না, আমি জানি, ঠিক আছে, তারপর আমি তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী। মাথায় এখনো কিছু খেলে না, এখনো মাথা পুরা ওঠো, কি করলাম জীবনে, সব শেষ করলাম, মান ইজ্জত সম্মান টাকা পয়সা যা কামাইছি তা তো শেষই, যা করছি তার জন্য তো শাস্তি করলাম, 3 বছর জেলে কাটলাম, কিন্তু নিজের কাছে তো নিজে প্রতি মুহূর্তে নিজেই মনে করেন মরতাছি, কোনো শান্তি পাইতেছি না, কোনো শান্তি নেই, না আছে নিজের মনে শান্তি, না পারছি পোলা বাইন্ডে, না পারছি স্ত্রী সন্তান, মানে কোনো দিকে কোনো শান্তির ভিতরে অনে নেই, মানে সবকিছু মিলে একটা অশান্তির ভিতরে আছে। কিন্তু এই জায়গা আমার একটা কথা, যে মানে ছোটজন সে যে জায়গায় আছে, যে হালে আছে, ঠিক আছে, ভালো আছে, আমি জানি ভালো আছে, কিন্তু সে আমার মাঝে মাঝে ব্যাকমিল করতেছে যে সে বিষ খাইছে, আন করছে। আমি চাই সে এরকম কাজ না কইরা, সে তার ইচ্ছা মতো সে অন্য কোনো জায়গায় যদি তার শখ থাকে, মানে ইচ্ছা থাকে, সে অন্য কোনো জায়গায় বিয়ে হোক, আমার অস্বীকার করছে, আমার কোনো দুঃখ নাই, আমি সারা জীবন তার এই কথা নিয়ে থাকুন, কিন্তু সে সুসাইড যেন না করে, একটু তার কাছে মানে আমার অনুরোধ, ঠিক আছে। সে সুইসাইড কেন করতে চাচ্ছে? সে সুইসাইড করতে চাইছে এই কারণে যে সে যখন আমার সাথে মানে একটা রাত বাইরে ছিল, মানে আমার বাসায় ছিল, তখন তো তার ফ্যামিলির কেউ জানতো না, এমনকি তার বাড়ির মানুষও জানতো না। এখন সে যখন সবাই জানছে, তখন তো ওই জায়গায় সে একটা কালার, কারণ মেয়ে মানুষ, সবাই বলতেছে এই কথাটা যে মেয়েটা আসলেই হয়তো খারাপ, নাহলে সে কেন একটা পুরুষের ঘরে সামাজিক ভাবে সে চাপের মধ্যে আছে। আমাকে একটু বলবেন যে আপনার এখন দিন চলে কিভাবে, আপনার আর্থিক ইনকামটা কিভাবে হয়? আর্থিক ইনকামটা আপনি এখনো রিক্সা চালান?
না এখনো চালাই না, তবে আমি মনে করেন যে আমি এখন সিদ্ধান্ত নিছি যে আমি 2-4টা গাড়ি কিনবো, রিক্সা কিনবো, কিনে হয়তো নিজেও একটা চালামো আর 2-1টা ভাড়া বুড়া দেবো, ঠিক আছে, এভাবেই মানে আর চাকরিও কারো। বড় ফ্যামিলি কি ঢাকাতে থাকে? হ্যাঁ, আমার বড় ফ্যামিলি ঢাকাতে থাকে। ছেলে মেয়ে কোথাও পড়াশোনা করছে? আমি নিয়ে আসছি আমার কাছে ছেলে, এখন বর্তমানে আমি স্কুলে আমি ভর্তি করছিলাম, কিন্তু ওই জায়গা থেকে তো আবার চলে আসছি, যার কারণে এখন ওই জায়গায় নাই। এখন যে জায়গায় আসছি এই জায়গায় মনে করেন তাদের নিয়ে এখন স্কুলে আবার ভর্তি করে দেব নতুন করে। আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, পুরো ঘটনা জানার পরে আমরা এখন এক্সপার্ট প্যানেলের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার মতামত শুনবো। তার আগে আপনার কাছে একটা প্রশ্ন, আপনার জীবনে এই যে এতগুলো ভুল, এতগুলো অপরাধ, আপনার জীবনে যদি বাবার শাসনটা এভাবে না আসতো, আপনি কি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন? না না, কোনোদিনও না, অসম্ভব। আমার একটা জিদ ছিল, মানে ওই একটাই জিদ ছিল যে আমি শত অন্যায় করছি বাবার কাছে। বাবা জিদ্দি মানুষ, ঠিক আছে, আমি তো ওরকম কোনো কিছু করি নাই। সাধারণত জাস্ট কি কারণে সে আমার 18 বাড়ি দৌড়ে মারলো, আমি আপনার এই কথাটাই বলি যে আমি সকালবেলা তার কাছে টাকা চাইছিলাম যে বাবা 10টা টাকা দাও, তখন সে আমার টাকা দেয় নাই, তখন আমি স্কুলে যেতে রাজি হইনি, আজকে আর তাহলে স্কুলে গেলাম না। ওইটাই কিন্তু আমার অপরাধ ছিল, যে কারণে সে আমার 18 বাড়ি দৌড়ে গ্রামে, ওই পুরো একটা গ্রাম দৌড়ে আসে 18 বাড়ি দৌড়ে যখন আমার মারছে, তখন মানে আমার কোনো সেন্স ছিল না। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনার জীবনটা এরকম হয়ে গেল। এবার আপনি বলেন তো, আপনি যদি সেম ভুলটা আপনার ছেলের সাথে করেন, জি, আপনার বাবা হয়তো আপনাকে 18 বাড়ি দৌড়িয়ে মেরেছে, আর আপনার সন্তান হয়তো বা আপনার বাবার কাছ থেকে, মানে বাবা হিসেবে আপনার কাছ থেকে যতটা পাওয়ার কথা ছিল সেভাবে না পেয়ে আপনার মতোই একটা ভবিষ্যতের দিকে চলে যায়, সেটা আপনার জীবনে কি? না 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 না, এখন তো মানে প্রায় সময় আমার ছেলে আমার কিছুদিন আগেও বলছে যে বাবা তুমি যে এগুলা করতেছো এগুলা কি ভালো করতেছো, এই কথাটাই আমার ডাইরেক্ট কইছে। এখন ছোট যে মেয়ে, ঠিক আছে, ও কিন্তু আমি যদি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি ওর কাছে 1 মাস না থাকি তাহলে আর আমার ওই মেয়ে বাঁচবো না। এত ভালোবাসা আপনাকে? কেননা ওই মেয়ে সে আমার ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। আমি যদি ওরে যদি এই জায়গায় নিয়ে যেতাম তাহলে ওই জায়গায় আমার লাগে সঠিক মানে পুরোপুরি ভালো থাকতো, কিন্তু ওর মার কাছে এখন আছে, কিন্তু ওর মার কাছে এখন ভালো নেই। আপনাকে এত ভালোবাসে সেই সন্তানদের ভবিষ্যৎ যদি আপনার একটা কেয়ারলেস, আপনি যদি তাদের প্রতি কেয়ার ঠিক মতো না করেন, তাদের ভরণ পোষণ যদি ঠিক মতো না দেন, তাদের প্রতি যে অ্যাটেনশন দেওয়ার কথা সেই অ্যাটেনশনটা যদি না দেন, তারাও যদি এইভাবে ভুল করে জীবনে, এবং সেই ভুলের পেছনে যদি আপনার বাবার মতো করে আপনি দায়ী থাকেন, তাহলে সবচেয়ে বড় পরাজয়টা কোথায় হবে বুঝতে পারছেন? জি, আমি জীবনে তো যা করছি সবই ভুল। এখন যদি আমার সন্তান যদি আমি মানুষ না করতে পারি তাহলে তো আমার এটা আরো এটা মানে সব ভুলের ক্ষমা হয়তো বা উপরওয়ালা আপনাকে কমে করে দিবেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে মাফ করে দিবেন, কিন্তু সন্তান যদি এই ধরনের হয়ে যায়, আপনার মতো বিপদগামী হয়, তাহলে সেই ভুলের ক্ষমা আপনি নিজেকে নিজে করতে পারবেন না। আপনার শুধু এই জেবিএসবিতে শুধু একটা কথাই আমার বলার জায়গা আছে, বাকি জায়গাগুলোর ইকুয়েশন আপনি নিজে থেকে যে শাস্তি পাচ্ছেন বা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে যে শাস্তি দিচ্ছে সেটা আপনি জানেন কত বড় শাস্তি, সেখানে কিছু বলার নেই। আমি শুধু পসিবিলিটির জায়গাটাতে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি যত ভুলই করেন না কেন আপনার সন্তানদের জায়গাতে আপনি কোনো ভুল করেন না। এটা হচ্ছে আমার জেবিএসবির এবং আমার লাখো শ্রোতার পক্ষে। না, আমি এখন আমার সর্বশেষ সিদ্ধান্ত এটাই, ঠিক আছে, আমি যেন আমার 3টা সন্তান এবং আমার স্ত্রী নিয়ে আমি যেন ভালো থাকতে পারি। সে যদি কোনোদিন আসে আমি তার কোনোদিন ফালামো না, মানে অস্বীকার করুম না, আমি তারও ফালাম না। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, এখানেও অনেকগুলো ভুল আছে, আপনি নিজে স্বীকার করেছেন, ভুল এবং অপরাধে আছে। আমাদের কথা হচ্ছে যে যত ঝামেলার মধ্যেই আপনি থাকেন না কেন, যত বিপদের মধ্যেই আপনি থাকেন না কেন, আমার বড় ফ্যামিলি আমার দেখে রাখতে হবে, বড় ফ্যামিলি, এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই, আপনার সন্তানরা যেন কখনো আপনার ভুলের কারণে আপনার মতো ভবিষ্যতের দিকে না যায়। শুধু এই একটা কথাই বলার ছিল আপনাকে। আর আপনি একটু আমাদের নর্মাল যারা শোনেন, সাধারণ জীবনযাপন যারা করেন, যারা ভুল এবং অপরাধের ঊর্ধ্বে উঠে থাকার সবসময় চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলবেন যে এই যে সাধারণ মানুষ যাদের এই যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, বিভিন্নভাবে পড়ে, আমরা দেখলাম সিএনজিতে দুপাশে যে এখন কি বলে খাঁচার মতো লাগানো হয়েছে, ওটা কিন্তু আগে ছিল না, র্যান্ডম সিএনজিতে উঠে এই ধরনের ইয়েগুলো হতো, গেটগুলো। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে, তাদেরকে সচেতন করার জন্য যে তারা কিভাবে থাকলে তারা এই ধরনের এই জায়গায়, মানে আমি এই জায়গায় দর্শক শ্রোতাদের মানে বলার আছে যে ভাই অপরিচিত কোনো লোকের কোনো জিনিস খাবেন না এবং নিবেনও না। অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে এক্সপার্ট প্যানেল থেকে মুখোমুখি হচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ, যিনি পুরো অনুষ্ঠান আমাদেরকে শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা তার মূল্যবান মতামত শোনার পরে আমরা জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে করিম সম্পর্কে? জি, আমি সবকে শুনলাম। আমি প্রথম কয়েকটা জিনিস সবার জন্য চাচ্ছি, সেটা হচ্ছে এই যে অপরাধ জগতে যারা যায় তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সবাই জানা রাখা উচিত। যদি আমরা সমাজকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত রাখতে চাই এবং সব মানুষকে নৈতিক এবং ভালো পথে রাখতে চাই, তাহলে
এই অন্ধকার পথে কেন কিছু মানুষ চলে যায় সেগুলি জানতে হবে। প্রথম কারণটা হচ্ছে যে ছোটকালে পরিবারের আমরা যে সন্তান লালন পালন করি, এই লালন পালনে অনেক ত্রুটি থাকে, যার কারণে কিছু ছেলে বা মেয়েদের ভিতরে হতে পারে যে আচরণগত সমস্যা বা কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা বলি। হ্যাঁ, এটা দেখা যায়। সেটা হচ্ছে অথরিটোরিয়ান বা অথরিটেটিভ কিছু প্যারেন্টিং স্টাইল আছে, যা যে বাপ মায়েরা খুব কড়া শাসন করে, কর্কশ এবং অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু ছেলে মেয়েদের উপর, এবং তাদের কথা তার মনোভাব বোঝার চেষ্টা না করে তাদেরকে সবকিছু চাপতে দেওয়া হয়। এবং যেটা সবচেয়ে বেশি করা হয় যে তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা না বুঝে তারা এমন কিছু সেট রুল করে পরিবারের ভিতরে যে ওই সন্তান বুঝতে পারে না যে আমি ভালোটা করলেই সুবিধা হবে না খারাপটা করলে সুবিধা হবে। আমরা এমন ভাবে তাকে শাসন করি ওই বয়সে সে এগুলি কোনো মানেই বুঝে না, যে আমরা এত মারা করা হলো। এইগুলি তাদের উপর এত বেশি মাত্রায় প্রভাব ফেলে যে তারা তখন আচরণ সমস্যাগ্রস্ত ছেলে মেয়ে হিসেবে দাঁড়ায়, কন্ডাক্ট ডিসঅর্ডার। যেমন তাদের কিছু কিছু সমস্যা থাকে, তারা মারামারি করতে শিখে যায়, তারা অন্যদের উপর নিষ্ঠুর আচরণ করতে থাকে, মানুষের উপর হোক বা প্রাণীর উপর হোক, তারা চুরি করে, মিথ্যা কথা বলে, তারা অন্যকে জোর করে যৌন নিপীড়ন করতে চেষ্টা করে, অন্যের সম্পত্তি নষ্ট করে, তারপর তারা রাগ করে বাসা থেকে চলে যেতে চায়, যেটা এই ছেলেটার ক্ষেত্রে করছে। এমনকি অনেক সময় এমন হয় যে তারা পুরোপুরি বাসা থেকে চলে যায় এবং অনেক দিন পর্যন্ত বাসা যায় না। এই ঘটনাটা এই ছেলেটার ক্ষেত্রে কর্মীর ক্ষেত্রে চলছিল এবং তারা স্কুল ফাঁকি দিয়ে থাকে। এটা হচ্ছে আচরণ সমস্যাগ্রস্ত ছেলে মেয়েদের বৈশিষ্ট্য কথা বললাম। এই হয়তো পারিবারিক ওই পরিবেশের কারণে তার ভিতরে এই বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছিল এবং তার প্রমাণ আছে কিছু কিছু, এবং এইটাই সবচেয়ে অপরাধ জগতে নিয়ে যাবে তেমন কোনো কথা নাই যদি তাকে আবার ওই পরিবেশে, ওই সামাজিক এবং পারিবারিক যে পরিবেশটা সেখানে সুস্থ পরিবেশে যদি তাকে রাখা যেত। সে যদি ওই ছোটকালে পালিয়ে এসে হোটেলে ছিল, অন্য জায়গায় ছিল, সে যে আগে থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণের বিচ্যুতি ঘটে গেছিল, এই তার মানসিকতার মতন আশেপাশের লোক, চুরি করা লোক অথবা মানুষকে ফাঁকি দেওয়া লোক অথবা অন্যান্য অসামাজিক অপরাধ করা লোক, তাদের সঙ্গে তার মিশতে সুযোগ হয়ে গেছিল। এই সুযোগের কারণে ওই আচরণগত সমস্যার লোকেরা আস্তে আস্তে এরকম অপরাধ জগতের সুরঙ্গ পথের ভিতর দিয়ে আস্তে আস্তে ঢুকে যায় এবং যেটা সে পাইছে তারই মনোমানসিকতার সঙ্গে মিল আছে, এরকম অপরাধ এবং অসামাজিক লোকদের সঙ্গে সংস্পর্শে থেকে থাকতে সে একেবারে পুরোদস্তুর একটা অপরাধী হয়ে গেছিল। এইটা হচ্ছে একটা জিনিস আমাকে বোঝার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা বোঝার যে এই আচরণ সমস্যা বা এই অপরাধ জগতে ফিরে আনার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে যেমন পরিবারের ভূমিকা আছে, পরে কিন্তু রাষ্ট্রের এবং সমাজের ভূমিকা আছে। সেটা হচ্ছে যে অন্যায়, অসামাজিক এবং অনৈতিক কাজের বিরুদ্ধে, অপরাধের কাজের বিরুদ্ধে কঠোরতম শাস্তির কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হয় এবং ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়, যাতে তারা ভালো যা করে তাদেরকে সমাজের উপরে রাখতে হয় এবং তাদেরকে সম্মান দিতে হয়। এবং আপনি দেখেন এই ছেলেটার ভিতরে অনেক কিছু ভালো আছে বলি একটা মাত্র শাস্তির কারণে একবার তাকে দড়িয়ে দিয়েছিল, যেভাবে যে দড়িয়ে দেওয়া হোক না কেন, একবার সে একটা শাস্তি পেয়েছে, জেলে গেছে। এই শাস্তিটা তাকে কিন্তু চটুল দিয়েছে, সে ওই কিন্তু খারাপ পথ থেকে চলে ফিরেছে। আমরা যা আপনার বুঝলাম এখান থেকে, এটা একটা প্রমাণ করে যে আসলে রাষ্ট্র আইন যদি সঠিকভাবে কাজ করে আমরা অনেকেই কিন্তু এই খারাপ পথ থেকে ফিরে আনতে পারি। তৃতীয় পয়েন্ট আমি যাচ্ছি ওই যে এখন যে সে সমস্যা পড়ছে, যে সে বিয়ে করছিল, সেই মেয়েকে ছাড়তে চায় না, আবার অন্য একটা পরকীয়া প্রেমে পড়ছে, সেখানে তারও প্রেমে সে লুপ্ত হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সবার জন্য, এটা শুধু ওই অপরাধের ব্যাপার নয়, এটা আমাদের সামাজিক জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। সবার জন্য এখানে কিছু শিক্ষণীয় জিনিস যেটা আছে বলতে চাচ্ছি সেটাই যে আসলে আমাদের ব্রেন, মন, মস্তিষ্ক যতগুলো আছে সেটা যেখানে আনন্দ পাবে, মজা পাবে, সেদিকেই আকৃষ্ট হবে। হ্যাঁ, সেটা মাদক হতে পারে এবং সেটা অন্য পর নারী হতে পারে। আমাদেরকে দেখতে হবে, যেহেতু ওই যে বললাম আচরণগত সমস্যার লোক ছেলে মেয়েদের কিন্তু নৈতিক বোধটা দুর্বল থাকে, যার ফলে তারা এই ধরনের যেটা অসামাজিক, অনৈতিক অথচ আনন্দ দেয় সেই কাজে বেশি হয়। খুবই ভালো মানুষও কিন্তু এরকম পরকীয়া প্রেমে পরে মোহগ্রস্ত হতে পারে। আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এই মোহ এবং এই নেশা আমাদের জীবনে আসতে পারে, এই আসক্তি। এটা কারো মাদকের জন্য আসক্তি হয়, কারো নারীর প্রতি আসক্তি হয়। আমাদের দেখতে হবে যে আমাদের ব্রেন বা আমাদের মন এরকম আসক্তির পিছনে যাচ্ছে, আনন্দের পিছনে ঘুরতেছে, সেটা কি সামাজিক, এটা অসামাজিক, সেটা কি নৈতিক না এটা অনৈতিক, সেটা কি ধর্মসিদ্ধ না এটা ধর্মসিদ্ধ নয়। এই যে মূল্যবোধ দিক থেকে স্ট্রংলি এটাকে ব্যাখ্যা করা, দেখা এবং সেখানে দেখে যদি আমার
যতই লোভ লাগুক, যতই আমার মোহ থাকুক না কেন, আমি এই অন্যায় অসামাজিক খারাপ পথে আমি যেতে পারি না, আমি যাবো না। করিম যে মোহ থেকে ফিরে আসতে পারছে না, তাকে এটা বুঝতে হবে যে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এটা একটা নেশার মতন, একটা আসক্তির মতন। কিন্তু আমাকে দেখতে হবে যে আসক্তি, এই নেশা, এই যে আনন্দ যে আমাকে দিচ্ছে, এটা কতটুকু আমাকে সামাজিক জীবন স্থিতি দিবে, আমার পারিবারিক জীবনকে স্থিতি দিবে, আমাকে একটা নৈতিক এবং সুন্দর এবং সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ একটা জীবন আমি পেতে পারি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় দিয়েছেন এবং পুরো অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার যে মূল্যবান মতামত প্রদান করেছেন এবং করে যাচ্ছেন জেবিএসবিতে, আমরা সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে জেনে নিচ্ছি কত শতাংশ লোক পুরো ঘটনাটিকে বিলিভ করেছেন এবং কত শতাংশ লোক এটাকে বিলিভ করতে পারেননি কম্পিউটারের কাছ থেকে। Yes, 96%. No, 1%. No comments, 3%. কম্পিউটার বলছে 96% ইয়েস, 1% নো এবং 3% নো কমেন্টস। প্রিয় শ্রোতা, শেষ হলো এখানে আব্দুল করিমের জীবনের অপ্রিয় সত্য উদ্ঘাটন। আমরা একটু পরে বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি। আর এ পর্যায়ে আব্দুল করিমকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিব ফ্যান পেজে। আব্দুল করিমের কাজগুলো অবশ্যই অন্যায়, তবে এই কথাগুলো স্বীকার করায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। ফরিদ লিখেছে আজকের পর্ব থেকে সত্যিকার অর্থে অনেকেই অনেকভাবে লাভবান হবে। রকি লিখেছে আর কখনো রাস্তাঘাটে অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবো না। প্রীতি লিখেছে বাসায়ও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অসংখ্য অসংখ্য বন্ধু এই সতর্কতার জায়গা থেকে নিজেকে সতর্ক করেছেন, সেরকমটাই লিখেছেন আমাদের ফেসবুকে, আমাদের ইমেইলে এবং আমাদের SMS এ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি এটি এমন একটি অনুষ্ঠান যেটি আপনার বিবেককে জাগ্রত করে এবং আমরা জাগ্রত বিবেককে নক করে বলতে চাই, প্লিজ আসুন এখানে জীবনের ভুল এবং অপরাধগুলোকে নিয়ে স্বীকার করুন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। আপনার ভুল থেকে, আপনার অপরাধ থেকে, আপনার পরিণতি থেকে, আপনার অপরাধের ব্যাকগ্রাউন্ড থেকে লাখ লাখ মানুষ সচেতন হবে। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য যে নিয়মটি সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি চাইলে চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধ বোধ চাইলে নামে কিংবা বেনামে কিংবা ছদ্মনামে লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে মেইল করেছিলেন রফিক এবং রফিক স্বীকার করেছেন মেইলের মাধ্যমে তার জীবনের অপ্রিয় কিছু সত্য। আমরা এই মুহূর্তে রফিকের কথাগুলো শুনবো আরজে সুমনের কণ্ঠে। যাহা বলিব সত্য বলিব। আমি রফিক, থাকি উল্লাপাড়া। একদিন আমার দুঃসম্পর্কের এক বড় ভাইয়ের দোকানে বসে গল্প করছিলাম। তখন অন্য একজন লোকও আমাদের সাথে গল্পে যোগ দেয়। গল্প করার এক পর্যায়ে সে চলে যায়, কিন্তু ভুল করে তার মোবাইল ফোন সেটটা ফেলে যায়। ব্যাপারটা আমি লক্ষ্য করে তখনই তাকে ডাকতে গিয়েও কেন জানি থেমে যাই। মোবাইল ফোনটা মোটামুটি দামিই ছিল। তখন আমি দোকানদারকে ব্যাপারটা জানাই। তখন দোকানদার আমাকে বলে লোকটাকে আর ডাকার দরকার নেই, পরে দোকানে আসলে তাকে ফোনটি ফিরিয়ে দেওয়া হবে, আর তার কাছ থেকে মিষ্টি খাওয়ার টাকা নিবে বলে ফোনটি সুইচ অফ করে রেখে দেয়। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। কিছুদিন পর জানতে পারি মোবাইল ফোন ফেলে যাওয়া লোকটি এসে ফোনের কথা জিজ্ঞেস করলে দোকানদার অস্বীকার করে, কিন্তু আমি দোকানদারকে কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া ওই লোকটিকেও আমি চিনি না। এখন মনে হচ্ছে ওই দিন মিষ্টি খাওয়ার লোভে চুপচাপ না থেকে যদি তাকে ডাক দিতাম তাহলে লোকটার ফোনটা পেয়ে যেত। এখন নিজেকেই চোর বলে মনে হচ্ছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ রফিক। আপনার এই বোধ আপনার চারপাশ আলোকিত করুক, লাখো মানুষ আপনার কাছ থেকে সচেতন হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই সাইন অফ করছি আমরা। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একজন বন্ধুকে সাথে নিয়ে
আবারও কিছুক্ষণের জন্য আলোকিত হবে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ, এবং আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিবর মঞ্চ কিছুক্ষণের জন্য আলোকিত হলেও লাখ লাখ মানুষের মন, শ্রোতাদের মন সারা জীবনের জন্য আগামীর পর্ব শুনে হয়তোবা আলোকিত হবে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব টিম, আরজি কিবরিয়া, আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।